নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার ঘটনাগুলো লিখে পাঠাতে পারবেন। এবং অবশ্যই সেই সাথে আপনারা যারা অডিও ক্লিপ পাঠাতে চান তারাও এখানে চাইলে আপনাদের অডিও ক্লিপগুলো পাঠাতে পারবেন। যাই হোক, আমরা চলে যাব আমাদের প্রথম অতিথির কাছে এবং তিনি এসেছেন কোথা থেকে তার নামটা জানতে চাইবো আমি, এবং জানতে চাইবো যে কোথা থেকে আপনি এসেছেন। হাই লিসেনার্স, আমি রাত, আমি এসেছি জিগাতলা থেকে, আমি ও লেভেলস করছি। ওকে, ফাইন। আমরা রাতের প্রথম ঘটনায় চলে যাই। আমার ফার্স্ট ঘটনা ঘটেছিল আমার ফ্রেন্ড যখন আমি ক্লাস 5-এ পড়ি। ও আমার খুব ক্লোজ ফ্রেন্ড ছিল, বাট কতদিন ধরে দেখছি যে ও আমাদের সাথে কথা বলে না। আর আম্মুকে আমি বলার পর আম্মু বলল যে বাবা, ও কিছুদিন ধরে বেশি রাত জাগছে এবং রাতের টিভিতে বেশ কিছু হরর ফিল্মস দেখছে। ও আমাদের সাথে তেমন কোনো কথা বলে না। ও সত্ত্বেও অতটা ভালো স্টুডেন্ট ছিল না, বাট সে কয়েকদিন ধরে সে খুব ভালো রেজাল্ট করছিল। কয়েকদিন পর আমরা জানতে পারলাম যে সে কিছু সুপার ন্যাচারাল থিংস জানতে পেরেছে, বাট আমরা বিলিভ করি না। আমরা মনে করি তার মেন্টালি কোনো প্রবলেম আছে। আমরা যখন ওর আম্মু বলি যে আন্টি, ওর মনে হয় কোনো প্রবলেম হয়েছে, বাট আপনারা বুঝতে পারছেন না, বলে যে না বাবা, আমরা ডাক্তার দেখিয়েছি, বাট কোনো প্রবলেম নেই। একদিন আমরা ফ্রেন্ডরা ফান করতে করতে ওকে বললাম, তোর কি শক্তি আছে, পারলে দেখা, আমরা দেখতে চাই। তখন ও খালি একটা কথাই বলে, আমি যা দেখি তোমরা তা দেখো না, আর দেখতেও চেও না, ক্ষতি হবে। তখন আমরা বিশ্বাস করি না, মনে করি যে ও মনে হয় আমাদের সাথে ফান করছে, একটু ভাব নিচ্ছে। তো একদিন আমি ওকে ডাইরেক্ট বলি যে পারলে দেখা কি আছে। তোরা বললে বেশি করিস না, ক্ষতি হবে। আমি বললাম না, তোকে দেখাইতেই হবে। তো ও একটা জাস্ট খাতার কলম নিয়ে একটা ফিগার রাখলো, যেটা একটা মানুষের ফিগার। ও বলল, আমি রুম থেকে বাইরে যাওয়ার পর তোরা এক জায়গায় কলম দিয়ে খোঁচা মারবি ওই ফিগারটার, দেখবি কি হয়, বাট বেশি জোরে মারিস না। তখন আমরা যখন ওই খাতাটার মধ্যে আস্তে করে একটা খোঁচা মারলাম ঠিক ফিগারটার বাম হাতের নিচে, তখন ওই কিছুক্ষণ পর বাইরে থেকে এসে বলল, তোদেরকে বলেছিলাম বেশি জোরে মারিস না, তোরা একটু বেশি জোরে মেরে ফেলছিস, দেখ রক্ত বের হয়ে গেছে। দেখি ঠিক ওই ফিগারটা যেখানে খোঁচা মেরেছিলাম ওর ঠিক ওই হাতের, ওর বাম হাতের নিচ থেকে খুব রক্ত বের হচ্ছে, এবং এতই রক্ত বের হয়েছিল যে ওর স্কুলের ইউনিফর্মটা ভিজে গিয়েছিল। তারপর থেকে আমরা ওর সাথে অতটা কথা বলি না। একদিন ফান করতে করতে আমাদের এক ফ্রেন্ড, যে কি খুব মানে আমাদের মধ্যে শক্তিশালী, বাট ওই এতটা শক্তিশালী না। সো একদিন ওর সাথে ফান করতে করতে ওকে এত জোরে ধাক্কা মেরেছে যে ও অনেকখানি আশ্রে গিয়ে পড়েছে এবং 3 দিন জ্বরে ছিল। তারপরে আমরা এটা প্রিন্সিপালকে বলার পর ওকে আমাদের কাছ থেকে একটু আলাদা করে রাখে, এবং কয়েকদিন পর ও স্কুল ছেড়ে চলে যায়। তারপর আমার সাথে আর কোনো ঘটনা ঘটেনি। ওকে, থ্যাংক ইউ। আমরা আমাদের পরের ঘটনায় যাব। আর আপনাদের এর মাঝখানে বলে দিই যে আপনারা যারা SMS পাঠাচ্ছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এখনো অলরেডি দেখতে পাচ্ছি অনেক SMS চলে এসছে। SMS তো পড়া হবেই, তবে তার আগে মানে ঘটনা। এবং এখন যিনি ঘটনা বলছেন তিনি পরশ, এসেছেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে। আমরা পরশের ঘটনায় চলে যাই। হ্যালো লিসেনার্স, এন্ড হ্যালো টু অল অফ মাই ফ্রেন্ডস। আমি পরশ। আজ আমি যে স্টোরিটা শেয়ার করব এটা অনেক আগের। আমার বাবা তার বাবার কাছ থেকে, মানে আমার দাদার কাছ থেকে শোনা একটা ঘটনা। তো আমার দাদা অনেক আগে, যখন এই দেশে এন্টারটেইনমেন্টের ব্যবস্থা সেরকম ছিল না, শুধুমাত্র যাত্রাপালা ছাড়া, তো তখন হতো যেটা, যে তাদের সময় একটা মানে ঘটনার স্থানগুলো আমি বলে দিই, যেহেতু সবাই জানে এটা হিস্ট্রিক্যাল একটা ব্যাকগ্রাউন্ড আছে এই ঘটনাগুলোর। এটা হচ্ছে দিনাজপুর রাজবাড়ির ঘটনা। তো ওখানকার যে রাজা ছিলেন, তৎকালীন যে রাজা ছিলেন আমার দাদার সময়কার, তো তারা করতো কি, প্রত্যেক বছরে ফসল তোলার পরে তখন একটা তারা অনুষ্ঠান করতো, সম্ভবত এটাকে রাস উৎসব বলে। তো ওই অনুষ্ঠানটায় যেটা হতো যে বিভিন্ন জায়গা থেকে অনেক নাম করা যাত্রাপালার দলরা আসতো এবং প্রায় মাসখানেকের মতো পারফর্ম করে তারপরে চলে যেত। তো যেটা বলে রাখা ভালো যে দিনাজপুরে ওই রাজবাড়িটা অনেক আগেই বানানো হয়, তখন রাজবাড়ি হিসাবে পরিচিত ছিল না। এটা তখন করছিল কাশী ঠাকুর নামে একজন ব্যক্তি, বাট কোনো একজন রাজা জোর করে তার কাছ থেকে এই মহলের মতো বা রাজপ্রাসাদের মতো বাসাটা কেড়ে নেয়। নেয়ার পরে তখন তাকে যখন বের করে দেয়া হয়, তো সেই কাশী ঠাকুর অভিশাপ দিয়ে যায়, এরকম একটা অভিশাপ দেয় যে তোমরা যারা রাজারা এখানে থাকবা তারা কেউই উত্তরাধিকার সূত্রে থাকতে পারবে না, তোমাদের কারোই কোনো সন্তান হবে না। তো হাউএভার ওখানে রাজারা বেশি দিন থাকতে পারে না, প্রায় ওখানে 13টা জেনারেশন রাজাদের আসে,
কিন্তু তেরোটা জেনারেশন কেউই উত্তরাধিকার সূত্রে পায় না, একজন আরেকজন থেকে কেড়ে নিয়ে অথবা দখল করে আসে। এবং যেটা হয় যে তার সেই কাশী ঠাকুরের অভিশাপের মতোই কথাগুলো সত্য হয়ে যায় যে ওই রাজাদের কারোই কোনো সন্তান হয় না। তো ওই রাজ দরবারের পাশেই ওখানে একটা পুকুর, বড় পুকুর, আগে বলা হয় হচ্ছে সুপসাগর। তো রাজা সুপদেব নামে একজন ছিলেন, ষষ্ঠ অথবা সপ্তম রাজা ছিলেন তিনি ওই রাজ দরবারের। তো উনি এই পুকুরটা খনন করেন। তো পুকুরটা খনন করার পরে যেটা হয় যে পুকুরটা আসলে অনেক বড় ছিল, আর যেহেতু আশেপাশে সেরকম পানির কোনো সুব্যবস্থা ছিল না, তো এই পুকুরটাতে আশেপাশের লোকজন এবং যারা ছিল তৎকালীন সময়ে, রাজা থেকে শুরু করে সবাই, সাধারণ জনগণ পুকুরটা ইউজ করত। তো যেটা হয় যে এইরকমই ওই সুপসাগর রাজা সুপদেবের সময় একটা যাত্রাপালা সে নিয়ে আসে। তো আমার দাদা যেটা শুনে যে যাত্রাপালাটা নিয়ে আসার পরে আগে যেটা হতো যে যাত্রায় কোনো ফিমেল রোল প্লে করার জন্য, মানে অ্যাক্ট্রেস যেটা দরকার হতো, সেটা ছেলেরা প্লে করতো, কারণ ওই সময় মেয়েরা খুব একটা আসতো না এই যাত্রাপালায়, মানে সেই সময় আর কি। তো দেন যেটা হয় যে ওখানে একটা যাত্রাপালা আসে এবং প্রায় তারা অনেক দিন থাকে, যদিও মাসখানেক থাকার কথা ছিল, বাট তারা এত ভালো যাত্রা করছিল, এত ভালো যাত্রাপালাটা করছিল, তো তারা ওখানে প্রায় 1.5 মাসের মতো স্টে করে। এন্ড ফাইনালি যেটা হয় যে ওখানে একজন ফিমেল রোল প্লে করতো, সে দেখতে বেশ সুন্দর ছিল এবং বলা যায় যে তাকে দেখার জন্যই অনেক দূর থেকে অনেক লোকজন আসতো আর কি। তো তারা চলে যাবে, যাত্রাটা প্রায় শেষের দিকে, 1.5 মাস হয়ে গেছে। তো এই সময় তারা করে যে সুপসাগর নামে যে পুকুরটা ছিল, অনেক বড় যে দিঘিটা ছিল, এটাতে তারা গোসল করতে যায়। মানে তাদেরকে রাখা হয়েছিল ওই সুপসাগরের পাশে, এবং তারা যে ডেইলি নেসেসারি যেগুলো ছিল, খাবার দাবার থেকে শুরু করে বাথ, সবকিছুই তারা ওই সুপসাগরটাকে ইউজ করতো। তো তারা চলে যাবে 2 দিন পরেই, ঠিক এই সময়ে যখন তারা সবকিছু প্রিপেয়ার করে রাখছে, যে গোসাই ফেলছে যে চলে যাবে 2 দিনের মধ্যেই, তো 2 দিন আগে তারা গোসল করতে নামে সুপসাগরে। গোসল করতে নামার পরে হয় কি যে আপনার সবারই গোসল প্রায় শেষ হয়ে যায়, সমস্ত টিমটার গোসল শেষ হয়ে যায়। ফাইনালি সেই ওই ছেলেটা যে অ্যাক্ট্রেসের রোল প্লে করতো, সে ওই পুকুর থেকে উঠে আসে। বাট উঠে আসার পরে সে দেখে যে তার ডান পায়ের ঠিক কানে আঙ্গুলটায়, কনিষ্ঠ আঙ্গুলটাতে একটা ছোট্ট চুল পেঁচানো অবস্থায় আছে। তো ভাবে যে এটা আবার চুল কই থেকে আসলো, তো হাত দিয়ে সরায় দেয়, বাট চুলটা সরে না, পা থেকে সরে না এবং খুলেও যায় না। সে বেশ ট্রাই করে, অনেকক্ষণ চেষ্টা করার পরে যখন দেখতেছে যে চুলটা খুলতেছে না, তখন সে তার সহকর্মী দেখে ডাকে যে আসলে দেখো তো কি সমস্যা, এরকম একটা চুল পায়ের মধ্যে লেগে আছে, খুলতেছে না। দেন তারা, তার সহকর্মী এবং সে মিলে অনেক ট্রাই করে, বাট চুলটা খোলা যায় না। এবং একটা সময় হয় কি, চুলটা মোটা হতে হতে একটা চেইনের আকারে চলে আসে এবং ধীরে ধীরে তাকে সেই সুপসাগর, মানে ওই দিঘিটার দিকে টানতে থাকে। সারাদিন অনেকে অনেক ট্রাই করে, অনেক কামার কুমার এসে, তৎকালীন সময় যে ধরনের যন্ত্রপাতি ছিল, অনেক ট্রাই করে ছেলেটাকে, মানে ওই চুলটাকে কাটার জন্য ছেলেটার পা থেকে, বাট তারা এটা পারে না। তো ফাইনালি যেটা হয় যে একদম প্রায় সন্ধ্যার দিকে ছেলেটাকে ওই চুলটা টানতে টানতে ওই পুকুরের মাঝখানে নিয়ে যাওয়ার পরে যেটা দেখে, সবাই যেটা দেখে সেটা হচ্ছে ওই ছেলেটাকে জাস্ট 3 বার পানির উপরে থ্রো করা হয়, ওই পুকুরের মাঝখানে নিয়ে গিয়ে কোনো একটা পাওয়ার, সুপারন্যাচারাল পাওয়ার, তাকে 3 বার ওই পুকুর থেকে, পানির উপর থেকে হাওয়ার মধ্যে থ্রো করে। এন্ড দেন ফাইনালি যে থার্ড টাইম তাকে পানির নিচে নিয়ে যায়। তো এরপর থেকে যেটা হয় যে ওখানে যাত্রাপালা আসা প্রায় বন্ধই হয়ে যায় এবং ওখানে ওই পুকুরটাতে কেউ গোসল করতে নামে না। তারপর যেটা হয়, ঠিক ওই সময় থেকে, ওই রাজাদের সময় থেকে আজকে এই পর্যন্ত ওই পুকুরটা বেশ হন্টেড এবং প্রত্যেকটা বছরই কেউ না কেউ ওই পুকুরে মারা যাচ্ছেই। তো এটাই ছিল রাসেল ভাই আমার দিনাজপুরের এই ঘটনা। ওকে, অনেক ধন্যবাদ আপনাকে পরশ। এবং আমরা জানি যে আপনাদের জীবনেও এরকম অসংখ্য ঘটনা রয়েছে এবং সেই সাথে আপনাদের এলাকায় নিশ্চয়ই এরকম ঘটনা, অনেক কিছু ঘটনা চালু আছে, যে ঘটনাগুলো আপনারা আমাদেরকে জানাতে পারেন। এবং এরকম থাকে যে কোনো পুকুর নিয়ে, কোনো কুয়া নিয়ে
কোনো গাছ নিয়ে, গ্রামের কোনো মাঠ নিয়ে, বা কোনো একটা স্কুল নিয়ে, এরকম ঘটনা কিন্তু অনেক থাকে আপনাদের আশেপাশে। এরকম ঘটনা ছড়িয়ে ছিটিয়ে আছে। সেই ঘটনাগুলো যদি আপনারা চান যে সংগ্রহ করবেন বা আমাদেরকে লিখে পাঠাবেন সেই ঘটনাগুলো সংগ্রহের পর, আপনারা অবশ্যই সেটা পারেন, এবং আমরা খুব মানে আনন্দের সাথেই সেই ইমেলগুলো আমরা আলাদাভাবে পড়ে শোনাতে চাই বা আপনাদেরকে ডাকতে চাই। সেই সাথে আমি একটা জিনিস সবাইকে বলতে চাই, যারা মনে করছেন যে আপনারা চাইলেই কিন্তু আপনাদের মোবাইল হ্যান্ডসেটটা নিয়ে অনেকে হয়তো এখানে আসতে পারে না। আমি এরকম ইমেল মাঝে মাঝেই পাচ্ছি যে অমুকের কাছে অনেক ঘটনা আছে কিন্তু উনি আসলে আসতে চান না বা উনি ইমেল করতে পারেন না, এরকম ধরনের ঘটনা আছে কিন্তু। তো আমার 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 যেটা মনে হয় যে আপনি যদি আপনার হ্যান্ডসেটটা নিয়ে তার ঘটনাটা রেকর্ড করে আমাদের কাছে পাঠিয়ে দেন, তাহলে আমরা অবশ্যই অবশ্যই অনেক বেশি খুশি হব এবং আমাদের অনেক সুবিধা হয়। সেক্ষেত্রে আপনার চেনা মানুষগুলো, হয়তো আপনার বাসায় আপনার যে দাদু আছেন তার কাছ থেকে হয়তো অনেক ঘটনাগুলো আপনি শুনেছেন সবসময়, তিনি অনেক চমৎকার করে বলতে পারেন, বাট তাকে স্টুডিওতে আনা সমস্যা, সম্ভব হচ্ছে না। আপনি আপনার হ্যান্ডসেটটা ইউজ করে কিন্তু আপনি তার কাছ থেকে ঘটনাগুলো জেনে নিতে পারেন। যাই হোক, আমি দেখতে পাচ্ছি অনেকে আমাদের এসএমএস করেছেন সাইফুল, আমাদেরকে সাইফুল ইসলাম, এবং আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি ঐশ্বরী, এবং আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি কিবরিয়া, এসএমএস করেছেন আমাদেরকে শাহিন, এছাড়া আমাদেরকে রিয়াজ পিতুল এসএমএস করেছেন 14 গ্রাম কুমিল্লা থেকে, মীর রাসেল এবং টিটু আমাদের এসএমএস করেছেন বাঘা রাজশাহী থেকে, জেনিফার আমাদের এসএমএস করেছেন, আমাদেরকে এসএমএস করেছেন ঢাকা থেকে আলিম, এছাড়া আমাদেরকে শরীয়তপুর থেকে এসএমএস করেছেন মিশু, সজীব ফাহাদ, তারা তিনজন মিলে লাইট অফ করে ভূত এফএম শুনছেন। বাবুল মিত্র নারায়ণগঞ্জ থেকে আমাদের এসএমএস করছেন এবং তিনি বলছেন ভয় লাগছে, শুনছি। আমাদেরকে এছাড়াও ভুঁইয়া পাড়া থেকে এসএমএস করেছেন অনিক, রাশেদ, নাজিম, শিশির, সৈকত। এছাড়া আমাদেরকে প্রান্ত এসএমএস করেছেন, এসএমএস করে তিনি বলেছেন যে ভূত এফএম শুনে আর ভয় পাই না। বাহ, চমৎকার! আপনাকে আমাদের ক্রেডিট দেওয়া উচিত যে আপনাকে আমরা ধীরে ধীরে সাহসী করে তুলেছি। আমাদেরকে এছাড়াও এসএমএস করেছেন জানিস, এছাড়া এসএমএস করেছেন আমাদেরকে মাসুদ পারভেজ চট্টগ্রাম থেকে, এবং আমাদেরকে এসএমএস করে তিনি বলছেন যে ভাই ভূত এফএম শুনে ভয় লাগছে। আমাদেরকে এছাড়াও অনামিকা এসএমএস করেছেন ফরিদপুর থেকে, এসএমএস করেছেন আমাদেরকে ধ্রুব, এসএমএস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি এছাড়াও রামপ্রসাদ তাঁতিবাজার থেকে, নিতুল আমাদের এসএমএস করেছেন অমি মোহাম্মদপুর থেকে, এছাড়াও শরণ মিরপুর 12 থেকে আমাদের এসএমএস করেছেন হিমেল রয় এসএমএস করেছেন, আর মহিউদ্দিন এসএমএস করেছেন চট্টগ্রাম থেকে। এছাড়াও আরো অনেকে এসএমএস করেছেন। আপনি যদি এসএমএস করতে চান তাহলে এসএমএস করতে পারেন, আর সেই এসএমএস করার নিয়মটা হচ্ছে আপনার মোবাইলের মেসেজ আপনি গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আর সবচেয়ে বড় কথা যে এখন কিন্তু আমাদের মাঝে এসে উপস্থিত হচ্ছেন বাবু ভাই। আমরা সরাসরি বাবু ভাইয়ের কাছে আপনাদের নিয়ে যাচ্ছি এবং বাবু ভাই আপনাদের একটা ঘটনা জানাবেন, এবং শুরু ঘটনাটা নিশ্চয়ই প্রতিদিনের মতো আজকে একটু বড় সড়ই হবে না? হ্যাঁ রাসেল ভাই, এখন হাই লিসেনার্স, আমি বাবু বলছি। আচ্ছা, যে ঘটনাটা বলতে চাচ্ছি সেটা আসলে মানে অ্যাকচুয়ালি আমি নিজে এক্সপিরিয়েন্স করেছি। হ্যাঁ, গত সপ্তাহে লাস্ট উইকে আমরা একটা মানে বেশ কয়েক সপ্তাহ কিন্তু এরকম যাচ্ছিল বাবু ভাই যে অনেকের ঘটনা আপনি শোনাচ্ছেন, অনেকে পাঠাচ্ছে সেটা, কিন্তু বাট এই উইকের পার্থক্যটা হচ্ছে যে এবার আপনার সাথে আমার সাথে ঘটেছে, হ্যাঁ, এবং ভেরি আনইউজুয়াল ভাবে ঘটেছে। আচ্ছা, আই অ্যাকচুয়ালি ডিডন্ট ওয়ান্ট দিস টু হ্যাপেন। হ্যাঁ, কোড হ্যাভ কস্ট মাই লাইফ, মানে আমি নিজে মারাও যেতে পারতাম এরকম। দ্য থিং ইজ হোয়াট, যে আমরা খবর পাই যে আপনার ঢাকার কাছাকাছি কোথাও সামওয়্যার অ্যারাউন্ড গাজীপুর একটা জায়গা বেশ হন্টেড, এবং ওখানে নাকি বেশ কিছু জিনিসপত্র ঘটে। তো শুনে আমরা ঠিক সন্ধ্যার দিকে রওনা দিই। ও সময় আসলে ঢাকায় ওইদিকে কিছু অসন্তোষ চলছিল। আর এটা আগে বলে নিতে চাই যে সাভারের গার্মেন্টস দুর্ঘটনায় যারা মারা গেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি, কারণ ওই কারণেই ওই গার্মেন্টস অসন্তোষ চলছিল ওই সময়। তো আমরা যেতে পারিনি, গাড়ি নিয়ে যেতে পারছিলাম না, লাস্টে মোটর বাইকে করে রওনা দিই। আপনি জানেন গাজীপুরের পরে রাস্তাগুলো খুব ডেঞ্জারাস। তো যে লাস্টে আমরা যখন হাজির হই, দ্যাট ওয়াজ এ কটেজ, একটা মানে আর কি বিশাল একটা কটেজ, পিকনিক স্পট, অ্যারাউন্ড 40 বিঘার মতো একটা জায়গা। এবং ওই জায়গাটাতে আপনার কোনো মানুষ থাকে না, ওখানে জাস্ট কেয়ারটেকার থাকে। আর আপনার ওই জায়গাটা পুরাই ওরকম কোনো পিকনিকের জন্য ইউজ করা হয় বা কিছু। তো ওখানে যে আমরা ফার্স্টে ওই কেয়ারটেকারের সাথে কথা বলি, ম্যানেজ করি যে কি ব্যাপার, তোমাদের এখানে সমাধানে কিছু শোনা যায় কি? বলে যে আমাদের এখানে যেটা শোনা যায়, আসলে আপনি কতটুকু শুনছেন জানি না, যেটা হয় আমাদের এই যে গাছগাছালি দেখেন সেখানে অনেকে অনেক কিছু চলাফেরা করতে দেখে। হ্যাঁ, মানে একটা শেপের মতো চলাফেরা করে, এবং অনেকে আসে দেখে তো ভয় পায়, মানুষ আর তখন থাকে না।
তো আমি বললাম এটার পেছনে কি কোনো কারণ আছে, মানে ওয়াই দিস হ্যাপেন, মানে সাধারণত বলে কি না এটা তো আসলে এমনি জংলা হতেই পারে। তো অনেক তাকে খোঁচাখুচির পর সে একটা কাহিনী বলে যে এই 2-1 বছর আগে এখানে দুটো কাপল এসে রাতের বেলা তারা ওখানে মানে স্টে করে পিকনিক করে মানে তাদের হয়তো টাইম অফ ছিল ওই সময়, তো তারা ওখানে আসে এনজয় করার জন্য। এসে রাতের বেলা ওরা ওখানে বসেছিল, চাঁদের ছবি তুলছিল হোয়াট এভার। তো ভোরের দিকে ওই ভদ্রলোক ওই কেয়ারটেকারকে চলে যায়, ওদেরকে রেখে চলে যায় আর কি। তো ভোরের দিকে সে একটা কল পায় মানুষের কাছ থেকে, মানুষজন আসে আর কি তার কাছে, এসে বলে যে তোমার এখানে তো সমস্যা হয়েছে, আসো। তো আসে, ও এসে দেখে যে পুকুর পাড়ে ওই লাশ শুয়ে আছে, পানিতে ভেজা সব, মানে সামহাও ওরা মানে কাপড় গুলো পানিতে ডুবে মারা গেছে ওখানে সামহাও রাতের বেলা। এনিওয়ে এটার পিছনে হয়তো ন্যাশনাল এক্সপ্লেনেশন আছে, হয়তো পানিতে যে মারা গেছে বা কিছু কি। কিন্তু এরপর থেকে নাকি ঘটনাগুলো ব্যাপকভাবে হয় এখানে, এই যে হাঁটাহাঁটি। এবং যেটা কেয়ারটেকার জানালো, যেটা সে বলতে চাচ্ছিল না, পরে যেটা বললো যে তার যে রুম সেখানে রাতের বেলা কেউ গেট নক করে ডাকে। প্রথম যে নক করে তাকে ডাকছে, সে গলা শুনে বুঝতে পারেনি, মনে করছে তার বাবা। সে গেট খুলে বেরিয়েছে, বেরোতে কেউ নাই। তো দেখার পর সে হেঁটে চলে ওই ওর বাবার যে কটেজটা অনেক দূরে সেখানে যায়, যে দেখে বাবা ঘুমাচ্ছে, কেউ নাই। তো সে খুব ভয় পেয়ে ফেরত চলে আসে, সে ঘুমায় পড়ে। এবং পরবর্তী দিনেও একইভাবে নক করে এবং তার নাম ধরে ডাকে। সে বের হয়, এবার দেখে কেউ নাই। দ্বিতীয় দিনে আর ও কোথাও যায় না, ও থেকে যায় ওখানে। এবং এরপর থেকে নাকি প্রায় এই জিনিসটা ঘটে ওর সাথে, ওখানে কেউ নক করে তাকে ডাকে। এবং ওই এলাকাবাসীর কথা, যারা কটেজের থেকে কাছাকাছি কোথাও থাকে, তারা দেখে গাছপালাতে ওই মাছ দিয়ে কেউ হাঁটাচলা করে ওই জায়গাতে। এবং অনেকে ক্লেম করছে যে পানির পাশে পুকুরের পাড়ে দেখছে যে চুল খুলে কেউ বসে আছে। তো এটা দেখে রাসেল ভাই যেটা হয় আমরা শুনি, এবং তখন পরিবেশটা ছিল বেশ অন্ধকারাচ্ছন্ন, মানে বেশ অন্ধকার, ওখানে কি লাইট টাইট নাই, গাছগাছালি। তো আমরা র্যান্ডমলি কিছু ছবি তুলি, আমার সাথে আবরার ভাই ছিল, আবরার ভাই ছিল, তন্ময় ছিল, আমাদের স্ক্যানার টিম ছিল। ছবি তোলার পরে তখন আর কিছু ঘটেনি। অন দ্য ওয়ে ব্যাক, আমি যেহেতু বললাম যে আমার লাইফ ডেঞ্জারে পড়ছিল, অন দ্য ওয়ে ব্যাক আমি যখন ব্যাক করতেছি রাতে, সামহাও আমি একটা স্ট্রেঞ্জ ফিল করা শুরু করি, মানে সামথিং লাইক আই এম গেটিং ড্রিভেন বাই সামথিং। হ্যাঁ, একটা পয়েন্টে যেটা আমি কখনোই করি না, আমি একটা পাগলের মতো কাজ করি, যে দেখা যায় দুটো বাসের মাঝখান দিয়ে মোটরসাইকেল ঢোকাই দিই, যেটা আমার কখনোই আইভ নেভার ডান দিস, এই কাজটা করি। এবং তখনই আমার একটা অস্বস্তি ফিল করা শুরু করি। এবং নেক্সট থিং যেটা হয়, আমি আস্তে আস্তে আপনার যখন আমরা উত্তরায় ঢোকার সময়, যেটা এতদিন পর্যন্ত আমি বিভিন্ন মানুষের মুখে শোনা, এমনকি ভূত এফএমও শুনছি অনেকের কাছে, এটা আমি লাইফে ফার্স্ট এক্সপিরিয়েন্স করলাম যে আমার মোটরসাইকেলের সামনে দিয়ে মনে হয় কেউ চলে গেল, একটা মানুষ উত্তরা রোডে, জাস্ট আপনার, আচ্ছা জায়গাটা স্পেসিফিক লোকেশন বললাম না, উত্তরায় ঢোকার পরে ওই রোডটার মধ্যে সামনে যখন চলে যায়, আমি অল অফ এ সাডেন হার্ট ব্রেক করে দাঁড়ায় যাই। দাঁড়ানোর পরে আমি দেখি সামনে কেউ নাই, ঠিক ডানেও নাই, পাশেও নাই। এবং আমার পিছনে আবরার ভাই ছিল, উনি বললো যে না, উনি কাউকে দেখে নাই, আমি একাই দেখছি। এবং স্ট্রেঞ্জ ব্যাপার হচ্ছে, ওইটা দেখার পরে আপনার কিছু দূর সামনে আমি দেখছি বড় একটা মেন হল ছিল, মানে উঁচু একটা জায়গা। তখন হয়তো আমি ওখানে আর একটা রেক করতে পারতাম, আল্লাহ হয়তো বাঁচাই দিচ্ছে, আমার বেঁচে গেছি। তো ওই অঞ্চলটা সম্বন্ধে বললাম যে ইটস এ ভেরি হন্টেড প্লেস। তারপর আসার পর যেটা হয়, ছবিগুলো যখন আমি বাসায় কম্পিউটারে ট্রান্সফার করি, পরে ছবির মধ্যে আমি অবাক হয়ে যে একটা ছবি গাছগাছালির মধ্যে তোলা, নো ওয়্যার নিয়ার ওয়াটার, গাছগাছালির মধ্যে একটা সাদা অবয়ব ধরা পড়ে, লাইক একটা ইলুমিনেটিং লাইট, মানে জ্বলছে এরকম কোন একটা আলো। এবং আলোটার মধ্যে আমি পুরো স্পষ্ট দেখতে পাচ্ছি, মানে আমি কেন, অনেকেই দেখতে পাচ্ছে যারাই দেখছে এটা, যে জাস্ট লাইক একটা স্কাল, মানুষের মাথার মতো, মানে অনেকটা গরিলার মাথার মতো একটা মাথা ওই গাছগাছালির মধ্যে ধরা পড়ছে। এবং দিস ইজ ভেরি স্কেরি। এবং ওই জায়গায় আবার যাব নেক্সটে, দেখবো কি হয়। ওকে, থ্যাংক ইউ। আমরা প্রথম ঘটনা শুনলাম বাবুর কাছে, আমরা চলে যাব আবারও আমাদের প্রথম যিনি ঘটনা বলেছিলেন তার কাছে, এবং তার কাছে আরো একটা ঘটনা রয়েছে। তার আগে আমি কিছু SMS পড়ে ফেলি। আমাকে SMS করেছেন দেখতে পাচ্ছি জাহিদ, ঢাকা থেকে, এবং তার এটা প্রথম SMS। তিনি বলছেন যে আই লাভ ভূত এফএম ভেরি মাচ। এছাড়াও আমি দেখতে পাচ্ছি আমাকে SMS করেছেন হাসান, মিরপুর 12 থেকে। আব্দুল মান্নান আমাদের SMS করেছেন, এবং তিনি লিখেছেন যে আই হ্যাভ বিন সাইপ্রাস লাস্ট 4 years, এবং তিনি বলছেন যে, আচ্ছা তার SMS টা আমি পড়তে পারলাম না। আচ্ছা, আপনার যদি কোনো ঘটনা থাকে, আমি ঠিক আপনার SMS টি পড়তে পারলাম না, যদি ঘটনা থাকে তাহলে ডেফিনেটলি আমাদের কিন্তু জানাতে পারেন। আমাদের অ্যাড্রেসটি নিশ্চয়ই জানেন, vootfm@radio40.fm। এখানে আপনি আপনার ঘটনাটা লিখতে পারেন এবং ইমেল করে দিতে পারেন, সেটা পরে সময় নিয়ে ভালোভাবে পড়া যাবে।
আমাকে এছাড়াও এসএমএস করেছেন দেখতে পাচ্ছি শিশির ঢাকা থেকে, এবং আমাদের এসএমএস করেছেন খুলনা থেকে, খুলনা সোনাডাঙ্গা থেকে এসএমএস করেছেন আমাদেরকে সৈকত। এছাড়াও আমাদেরকে এসএমএস করেছেন আরাফাত, এবং আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি কৌশিক, এবং এছাড়াও রুহুল সহ আরো অনেকে। আপনি যদি এসএমএস করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। হাই লিসনার্স, রাত ওয়ান্স এগেইন। আমি সরাসরি আমার ঘটনায় চলে যাচ্ছি। এটা আমার আব্বুর কাছ থেকে শোনা। আমার আব্বু তখন ক্লাস 6 or 7 পড়ে। আমার দাদা একজন সরকারি কর্মকর্তা, তাই তারা অফিস কোয়ার্টারে থাকতো, সরকারি কোয়ার্টার। তো আগের যখন সরকারি কোয়ার্টার গুলোর ওয়াশরুম গুলো ছিল খুব বাহিরে, বিল্ডিং থেকে একটু দূরে। সো আমাদের ওইখানে দোতলায় একটা আব্বুর এক চাচি থাকতেন, যে নাকি প্রেগনেন্ট ছিলেন। সো তিনি যখন রাত্রে ওয়াশরুমে কি জন্য জানি যায়, বাট তার চিল্লাচিল্লি শুনে আব্বু এবং যে আব্বুর চাচির মানে আব্বুর কাজিন, সে দৌড়িয়ে ওয়াশরুমে যায় এবং যে দেখে যে তার অর্ধেক বডি ওয়াশরুম থেকে বাহিরে কে জানি নিয়ে যাচ্ছে, একটা আনসিন ফোর্স, একটা সুপার ন্যাচারাল সামথিং। মানে আব্বু আর সে আব্বুর কাজিন তখন তারা দুজনে 2 পা ধরে টানাটানি শুরু করে, বাট আব্বু দাদা দুজনের শক্তি কুলিয়ে কোনোভাবেই পারছে না। তার মাঝে বলে রাখি যে আমার দাদা, তিনি কিছু একটা জানেন যেটা দিয়ে জিন মানে কোন সুপার ন্যাচারাল সামথিং কন্ট্রোল করতে পারেন। তিনি যখন আওয়াজ শুনে আসেন, তিনি বলে তোমরা ছেড়ে দাও, এটা আমি কন্ট্রোল করব। দাদা অনেকক্ষণ ধরে টানাটানি করার পর, অনেকক্ষণ কিছু পরে ঠরে ফু দেওয়ার পর তিনি বলেন যে কিছু হবে না, বাট তাও কিছু হওয়ার সম্ভাবনা থাকতেও পারে। তখন হঠাৎ করে বডিটা পড়ে গেল এবং বাহির থেকে একটা আওয়াজ আসলো, আজকে বেজে গেলি কিন্তু কয়দিন বাজবি। নেক্সট ডেতে তার একবারে নেক্সট ডেতে কি হয় যে মহিলাটা পজেস্ট হতে নিয়েছিল, তার যে মা, তিনি ওয়াশরুমে ঠিক নেক্সট ডে একইভাবে মারা যায় এবং তার বডিটা অর্ধেক ওয়াশরুমের ভিতরে, মানে যে কমনটা থাকে ওটার ভিতরে পাওয়া যায়। এবং তারপর থেকে ওয়াশরুমটা ক্লোজ করে দিয়ে তার পাশে একটা ওয়াশরুম বানানো হয়। এই ছিল আমার ঘটনা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, তবে তার একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিতে হবে। আমাদের সঙ্গে থাকুন, কোথাও যাবেন না। স্টে টিউন টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Hot FM, haunted by Airtel. শুনছেন সবসময় রেডিও ফুর্তি, চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আমি রাসেলের সাথে, আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। আমি একটু আগে ব্রেকের আগে যাওয়ার আগে বলেছিলাম যে আমরা নেক্সট ঘটনায় যাব, এবং কোনো কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি পরবর্তী ঘটনায়। এবং এখন যে ঘটনাটি যিনি আপনাদের সাথে শেয়ার করবেন, তিনি পরশ, এসেছেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে। হ্যালো লিসেনার্স, এখন আমি যে ঘটনাটা শেয়ার করব, এটার প্রথমের দিকের ঘটনাটা আমার আপুর সাথে ঘটা এবং পরের অংশটা আমার নিজের সাথেই ঘটা। তো প্রথমে যেটা হয় যে আমার আপুর বিয়ে হয় একটু গ্রাম সাইডে, গ্রামের দিকে। তো আপু ফার্স্ট শহর থেকে গ্রামে গেছে। তো যাওয়ার পরে যেটা হয় যে গ্রামে যে ওয়াশরুম গুলো থাকে, এগুলো সাধারণত একটু বাসা থেকে একটু দূরে থাকে, লিভিং রুম থেকে একটু দূরে থাকে। তো রাতে আপু ওয়াশরুমে যখন যাইতে চায়, তখন ভাইয়া বলে ঠিক আছে, একা যাওয়ার দরকার নাই, আমি তোমার সাথে যাচ্ছি। তো সময়টা ছিল শীতের রাত এবং হচ্ছে পুরা ডার্ক একটা নাইট। এক কথায় বলে যে অমাবস্যার রাত যেটা বলে, টোটালি অন্ধকার, যে আলো ছাড়া সামনে 1 হাত দূরেও কিছু দেখা যায় না। তো দেন ভাইয়া করে কি, রুম থেকে যে হারিকেনের যে আলো অথবা যেটাই থাকে না কেন নিয়ে আসার পরে তারা ওয়াশরুমের দিকে যায়। তো ওয়াশরুমটার অবস্থা এরকম ছিল যে ওয়াশরুমটার পিছনে ছিল বাঁশঝাড় এবং হচ্ছে বাঁশঝাড়ের পিছনে ছিল একটা নদী, লোকালি ওটাকে করতোয়া নদী বলে মনে হয়। তো ওই নদীটার যে ব্যাংক ছিল, যে তীর ছিল, ওই তীরের মধ্যে যেহেতু ওটা সনাতন ধর্মের বেশ একটা প্রভাব ছিল ওই এলাকাটায়, তো ওরা ওখানে লাশ পুড়াইতো। ওটা ছিল শ্মশান ঘাট। তো যেটা হয় যে ওই শ্মশান ঘাটে লাশ সাধারণত দিনের বেলায় পুরানো হয়, আর অনেক সময় দেখা যায় যে রাতে যদি কেউ মারা যায় তো ওটা পুরানো হয়। তো আমার আপু ওখানে আসার, মানে ভাইয়াদের বাসায় যাওয়ার ঠিক একদিন আগের রাতেই
ওখানে একটা লাশ পুরানো হয়, যার ডেটটা হচ্ছে ইউজুয়াল ছিল না, হয়তো বা কোনো কারণে অ্যাক্সিডেন্টে অথবা সুইসাইড কেসে সে মারা যায় আর কি। তো তাকে রাতের মধ্যেই দাহ করা হয়, যাতে করে পরবর্তীতে এটা পুলিশ কেস অথবা অন্যান্য ধরনের ঝামেলায় না যায়। তো তারপরের দিন যেটা হয়, মানে আপু যখন ওই ওয়াশরুমের দিকে যায়, তো দেখে যে আপনার জাস্ট বাঁশ ঝাড়ের ওখানে ওয়াশরুমটার পিছনে কিছু আলো, অনেকটা গোলকের মতো বল কিসিমের আলো জাস্ট রান করতেছে। এবং আলোগুলা যেরকম হয় যে অ্যাজ ইউজুয়াল না, আগুনের আলোর মতো না, ওটা হচ্ছে অনেকটা বেগুনি ধরনের আলো, জাস্ট ছোটাছুটি করছে। তো আপু এটা দেখে বেশ অবাক হয়, কেননা সে ফার্স্ট গ্রামে গেছে এবং এই ধরনের ঘটনার সঙ্গে সে পরিচিত না। তো সে ভাইয়াকে ডেকে বলে যে আসলে এগুলো কি, এই সমস্ত জিনিস কি। তো ভাইয়া বলে যে এগুলো নিয়ে কথা বলিও না, অ্যাজ কুইক অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি সম্ভব চলো আমরা রুমে ব্যাক করি। তো তারা রুমে ব্যাক করে। ব্যাক করার আগে আপু দেখে যে তাদের বাসার পাশে যে বাসাটা, এটার উঠানে বেশ আগুন জ্বলতেছে, বেশ বড় আগুন, অনেক উঁচুতে আগুনের শিখাগুলো জ্বলতেছে। তো সাধারণত যেটা হয় গ্রামে শীতের দিন, আর কেউ আর কি রাতে ঠান্ডায় অথবা যদি এরকম শীতের দিনে তারা আগুন ধরায় জাস্ট আগুনটারে ফিল করে, এরকম যে আগুন তাপানো যেটাকে বলে আর কি। তো আপু ভাবছে যে হয়তো বা এরকম কেউ আগুন ইয়ে করতেছে। তো আপু ভাইয়াকে বলে যে দেখো, পাশের বাসা তো সবাই মনে হয় জেগে আছে, তো চলো ওদের সঙ্গে একটু কথা বলে আসি। বলে যে না, এখন কথা বলতে হবে না, যেহেতু অমাবস্যার রাত, অনেক রাত হয়ে গেছে, তুমি ঘুমাও, দেন কালকে সকালে অথবা পরে তুমি জিজ্ঞেস করিও যে কে কে ছিল ওখানে, কে আগুন ওখানে ইয়ে করতেছিল। তো তারা রাতে যখন রুমে ঢুকার পরে আপু বলে যে আচ্ছা, আমি যে ওয়াশরুমের ওখানে যে আলোগুলো দেখলাম এগুলো কি। তখন বলে যে এগুলো নিয়ে আর কথা বলিও না, জাস্ট এতটুকুই শুনে রাখো, এগুলো হচ্ছে ভূতের আগুন। এবং এটা যেটা হয় যে তোমাকে তো আমি বলিনি যে আমাদের ওয়াশরুমটার পিছনে নদীর ধারে লাশ পুরানো হয়, ওটা শ্মশান ঘাট, এটা আমি তোমাকে বলিনি কেননা তুমি এটা ভয় পাবা, এই জন্যই। আর আজকে যেহেতু অমাবস্যার রাত, তো তারা এই যে আত্মাগুলো আছে, যে স্পিরিট গুলো আছে, এগুলো জাস্ট বের হয়ে খুব ছোটাছুটি করে। এটা প্রত্যেক অমাবস্যার রাতেই দেখা যায় এবং তার প্রত্যেক অমাবস্যার রাতেই এভাবে বের হয়ে আসে। তো আপু ব্যাপারটা খুব একটা ভালো লাগে নাই, সে আসলে জানতে চাচ্ছিল যে আসলে ক্লিয়ারটা কি, এটা আসলে কতটুকু যায়। তো দেন তারা রাতে ঘুমায় পড়ে। এবং যেটা হয় যে আপু রাতে যেটা হয় যে কোশ্চেনটা তার মনে ছিল যে আসলে ওই বাসায় এত রাতে কে আগুন জ্বালাইলো। তো সে অনেক সকালে উঠে সে ওই বাসাটায় যায়, তার পাশের বাসা, মানে যে উঠানে সে আগুন জ্বালানো দেখছিল ওই বাসাটাতে যায়। গিয়ে দেখেছে তারা মানে গেট টেট বন্ধ, প্রায় সবাই ঘুমাচ্ছে। আর গ্রামের বাসায় যেটা হয় যে ম্যাক্সিমামই যেটা থাকে যে বাসাটা ওপেন থাকে, গেট এরকম থাকে না আমাদের শহরে যেরকম বাসা থাকে যে গেট দিয়ে ঢুকতে হয়, এরকম না। মোটামুটি বাসার উঠানে পর্যন্ত সবাই ইজিলি যাইতে পারে। তো আপু বাসার উঠানে গিয়ে দেখে যে আসলে ওখানে কোনো অ্যাশ নাই, কোনো ছাইটাই নাই, মানে গত রাতে যে কেউ আগুন ধরাইছে এ ধরনের কোনো চিহ্নই নেই। তো দেন সে দেখে যে সবাই ঘুমাই আছে, তো সে ওই বাসার মহিলাকে ডেকে উঠায়। উঠায় বলে যে ভাবি, আসলে গতকাল রাতে এরকম দেখলাম যে কেউ আগুন ধরাইছে আপনাদের exclusively উঠানে, on তো কে arthurnuts.com. ধরাইছে, কে এত রাতে আগুন ধরাইলো। তো বলল যে আমার আপুকে ওই মহিলা বলে যে আসলে গতকাল রাতে তাদের বাসায় কেউই ছিল না, বলে যে আপনার ভাই তো বাসায় ছিল না, এবং এই কারণে আমি খুব তাড়াতাড়ি শুয়ে পড়ি, আর অত রাতে ওখানে আগুন ধরানোর মতো তো কেউ ছিল না। তো তখন আপু এই ব্যাপারটা বেশ ভয় পায় এবং দৌড়ে এসে ভাইয়াকে বলে যে এই এই কাহিনী, তো ওরা নাকি গতকালকে কেউ আগুন ধরেনি, অথচ তুমি আর আমি যে আগুনটা দেখলাম এটা তাহলে কি। তখন ভাইয়া বললো যে দেখো, এটা নিয়ে আর বেশি কথা বলিও না, এটা হচ্ছে তোমাকে গতকালকে যেটা বলছি যে এই ধরনের প্রবলেম গুলো হয় অমাবস্যার রাতে, এই ধরনের প্রবলেম গুলো হয়, তো এই প্রবলেমটা সেটারই একটা অংশ। তো যাই হোক, আপু এই জিনিসটা ভয় পায় এবং যেটা হয় যে নেক্সট উইকে আমরা তাকে নিতে যাই, শ্বশুর বাসা থেকে আমাদের বাসায় নিয়ে আসতে যাই। তো অ্যাজ ইউজুয়াল যেটা হয় যে নতুন বিয়ে হলে অনেকে ইনভাইট করে, তো এরকমই তাদের এলাকায় একজন ইনভাইট করে তাকে। ইনভাইট করার ফলে যেটা হয় যে আমরা বেশ কয়েকজন গেছিলাম আপুর বাসায়, তার মাঝে আমার এক কাজিনও ছিল, এক ভাইয়া ছিল। তো আমরা যখন ওই ইনভাইটেশনটাতে যাই আপুর গ্রামের পাশের গ্রামে, তো ওই ইনভাইটেশনটায় বেশ রাত আমাদের হয়ে যায়, অনেক রাত হয়ে যায়, এবং ওই বাসার লোকরা বলে যে
অনেক রাত হয়ে গেছে, আপনাদের এত রাতে আর এই রাস্তায় যাওয়ার দরকার নেই, কোনো রকম ট্রান্সপোর্টেশন ফ্যাসিলিটিস আপনারা পাবেন না, হয়তো বা হেঁটেই যেতে হইতে পারে। তো যেহেতু আমরা পরের দিন সকালে আপুকে নিয়ে চলে আসব, তো আমরা বলি যে না, আজ আর থাকা যাচ্ছে না, আমরা চলে যাই, যেহেতু কালকে সকালেই আমাদেরকে আমাদের বাসায় ব্যাক করতে হবে। তো রাতটা ছিল এরকম যে এক সপ্তাহ পরে চাঁদ মোটামুটি আসছে। তো খুব যে ফুল মুন বা পূর্ণিমা এরকম না, মোটামুটি চাঁদ বড় এবং আলোটা বেশ সুন্দর। আর গ্রামে যেটা হয় যে শীতের রাতে হালকা কুয়াশা, চাঁদের আলো, এনভায়রনমেন্টটা বেশ উপভোগ্য আর কি। তো আমরা গল্প করতে করতে হাঁটতেছি, আমি, আমার ওই কাজিন, ওই ভাইয়া, আর হচ্ছে আমার আপু আর আমার ভাইয়া পিছনে। তো আমার কাজিন বলে যে পরশ, চলো ভাইয়াদেরকে একটা সারপ্রাইজ দেই। কিভাবে? যে আমরা কোথাও হাইড করি, দেন ভাইয়াদেরকে হঠাৎ করে আমরা চমকাই দিব। তখন বলা যাচ্ছে ঠিক আছে, ওকে, চলেন আমরা তাহলে হাইড করি। তো যেটা হয় যে আপুদের বাসার সামনে যে বাঁশ বাগানটা আছে, বাঁশ ঝাড় যেটা বলে, বাঁশ বাগানটা আছে। তো ওখানে গিয়ে আমি আর আমার কাজিন চুপ করে বসে থাকি যে কখন আপুরা আসবে, আপু ভাইয়া আসবে, তখন ওদেরকে জাস্ট। তো আমি বসে আছি, অনেকক্ষণ ধরেই বসে আছি ওই ভাইয়ার সাথে, ওই কাজিনের সঙ্গে বসে আছি, তার সঙ্গে কথা বলতেছি যে এখনো আসতেছে না কেন, এখনো আসতেছে না কেন। তো বলে ঠিক আছে, একটু ওয়েট করো, এর মাঝেই চলে আসবে। তো আমি দেখি যে কিছুক্ষণ পরে কথাবার্তার শব্দ শোনা যায়, মানে আমার আপু আর আমার ভাইয়া আসতেছে। তো আমি যেটা খুব অবাক হয়ে দেখি যে ওখানে আমি যে কাজিন সহ বসেছিলাম ওই বাঁশবাগানে, তো আমার ওই কাজিনটা আমার আপু এবং ভাইয়ার সাথেই আসতেছে। তো এই সময়ে আমার মনে হলো যে আসলে আমি যার সঙ্গে এই বাঁশবাগানে এসে বসে থাকলাম, যে ভাইয়ার সঙ্গে কথা বলতেছি, তাহলে এ কে? যদি আপু ভাইয়ার সঙ্গেই আমার ওই কাজিনটা আসে, তাহলে আমি যার সঙ্গে বসে আছি এই বাঁশবাগানে, ইনি কে? তো দেন আমি পিছনে ঘুরে তাকাই আমার ওই কাজিনের দিকে, কিন্তু দেখি যে না, ওখানে কেউ নাই। তো আমি এটাতে মানে টোটালি একটা হেপনোটাইজিং অবস্থা, আমার হাত পা মুখ কোনো কিছুই চলতেছে না। আমি যে চিৎকার করে আপুদেরকে ডাকবো অথবা দৌড় দিব, এরকম কোনো কন্ডিশনই আমার ছিল না। দেন আমি দেখলাম যে আমার আপু ভাইয়া এবং আমার ওই কাজিন হাঁটতে হাঁটতে বাসায় ঢুকে গেল। তো জানি না আমি কতক্ষণ ওখানে ওইভাবে বসেছিলাম, বাট মনে হলো বেশ কিছুক্ষণ পরে অনেক দূর থেকে কেউ আমার নামে ডাকতেছে, আমাকে নাম ধরে ডাকতেছে। তো এটা শোনার পরে তখন আমার মোটামুটি একটা সেন্স ফিরে আসে, এন্ড দেন আমি এক প্রকার ক্রলিং করে হামাগুড়ি দিয়ে দৌড় দিয়ে একদম ঘেমে নিয়ে যখন আপুর বাসার উঠানে যাই, তখন আপু বলে কি রে, তুই তো এতক্ষণ ঘরের মাঝে ছিলি, এখন আবার ঘামলি কিভাবে? আমি বললাম যে না, আমি তো ঘরে ছিলাম না, আমি তো বাইরে তোমাদের বাসার সামনে বাঁশবাগানে ছিলাম। বলে যে না, তুই আমাদের সঙ্গেই আসছিস এবং হচ্ছে আমাদের সঙ্গে ফ্রেশ হয়ে এসে রুমে বসছিস এবং আমাদের সঙ্গে কথা বলতেছিলি। তো এই জিনিসটা আমি বুঝতে পারি না যে আসলে আপু এটা কি বললো। দেন আমি আমার ওই কাজিনকে বলি যে ভাইয়া, আপনি যে আমাকে বললেন যে এই বাঁশবাগানে হাইড করতে, তো আপনি কোথায় চলে গেছেন? বলে যে না, আমি তো এরকম কিছু বলিনি, আর তুমি তো সবসময় আমার সাথেই ছিলে, আমরা তো রাস্তায় এই গল্পটা করতে করতেই আসলাম। তাই বললাম যে না, আমি তো আপনার সাথে ছিলাম না, আমি আপনার সাথে ওই বাঁশবাগানে বসেছিলাম। বলে যে না, তুই আমার সাথেই ছিলি এবং একসাথে এসেই আমরা এই রুমে ঢুকছি। তো এই ঘটনাটা শোনার পরে আমি বেশ অবাক হই যে আসলে এই ঘটনাটা কি। এন্ড ফাইনালি আমার যেটা হয় যে এই ঘটনাটা আমি আপু এবং ভাইয়া কাউকেই আর শেয়ার করিনি এবং এই ঘটনার কোনো ব্যাখ্যাও আমি আজ পর্যন্ত খুঁজে পাইনি। তো এটাই হচ্ছে রাসেল ভাই। ওকে, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আমি রাত। আমার নেক্সট যে ঘটনাটা, এটা ঘটেছিল আমার গ্রামে। যে আমার শোনা আমার চাচার কাছ থেকে, আমার গ্রামের 2-3টা বাড়ির পর একটা বাসা যেখানে নতুন একটা কাপল উঠেছে। তো কাপলের মধ্যে যে ওয়াইফ, উনি রান্না করতে জানেন না। সো যে রান্না বান্না এগুলো সব অন্যখান থেকে আসে, তো টিফিনে করে আসে যেহেতু গ্রাম। তো টিফিন বাটির মধ্যে একদিন দেখা যাচ্ছে যে কাদা পাওয়া যাচ্ছে, যেখানে ডাল থাকার কথা ওখানে কাদা, যেখানে ভাত থাকার কথা ওখানে গোবর, মানে বজ্র পদার্থ বাসার মধ্যে ভরে যাচ্ছে। তো সরি, তারা অনেক ডিস্টার্ব হয় এগুলো নিয়ে। সো নেক্সট যেদিন হয় যে এলাকার কিছু ফ্রেন্ডস মানে এসে ওখানে বসে যে আজকে দেখবো যে আমরা কি করে। তো ওরা খুব ফাইজলামি করতেছে যে তোরা কে আসোস, আয় আমাদের সাথে এখন ফাইজলামি কর, তোদের থেকে বেশি ফাজিল আমরা। এরকম ফাইজলামি করার পরে দেখা যাচ্ছে যে এখন ওদের সাথেই ঘটনাগুলো ঘটছে। ঘটনাগুলো হচ্ছে যে তাদের শার্টের মধ্যে কাদা লাগিয়ে দিচ্ছে, তারা যেখানে বসছে ওখানে বজ্র রেখে যাচ্ছে। পাশে একটা পোল্ট্রি ফার্ম ছিল, ওই পোল্ট্রি ফার্মে যত ময়লা সব দেখা যাচ্ছে তাদের জানলা দিয়ে উড়ে আসতেছে, বাট কোনো বাতাস নেই বাইরে।
এরকম ঘটার পর তারা রাত্রে খুব ভয় পেয়ে বাসায় থাকিনি। নেক্সট ডে কিছু হুজুর অনেক মানুষকে এনেছে, বাট তারা কোনো এগুলার ঠিক করতে পারেনি। সো হঠাৎ একদিন কিছু অনেকদিন ঘটনার 1 সপ্তাহ পর একটা ফকির খুব বেটে করে তান্ত্রিক টাইপের, খুব ভয়ঙ্কর দেখতে, তিনি হঠাৎ করে এসে রাত্রে বলল যে আমি আজকে তোদের বাড়িতে থাকবো, তোরা কেউ থাকিস না, তোদের যে সমস্যা ওটা আমি ঠিক করে দিব। তা আমাদের কাউকে কিছু বলতে হয়নি এবং কেউ তাকে ডাকেনি, তিনি নিজে নিজেই এসে এগুলা বলা শুরু করেছে। তখন যেহেতু তারা খুব টেন্স ছিল, তারা বাড়ি থেকে বের হয়ে গিয়ে বসে আসা থাকেন। তো নেক্সট ডে ফকিরটা বললো যে তোদের আর কোনো সমস্যা হবে না, আমি সব ঠিক করে দিয়েছি। তখন তাহলে যখন জিজ্ঞেস করলেন যে না আমাদের বলেন যে কি হয়েছিল, তখন তিনি খুব জোরাজোরিতে বলতেন না, না চেয়েও বললেন যে তোদেরকে খালি একটু বলি শুন। যে ওয়াইফটা ছিল উনি মাঝরাতে নাপাক শরীরে একটা সুপার ন্যাচারাল সামথিং কে পাড়া দিয়েছিলেন, যাতে সে এতটাই রাগ হয়ে গিয়েছিল যে এগুলা করে বসেছে। পরে এই ঘটনাটি এলাকার লোকাল পেপারেও ছাপাছাপি হয়েছিল এবং এলাকায় খুব ভয়ঙ্কর পরিস্থিতি ছিল। তারপর ওই ফকিরটা যাওয়ার পর এরকম তেমন কোনো প্রবলেম হয়নি। এখন ওই বাসাটাতে ওই কাপলটা থাকে এবং ঠিক মতোই থাকছে। এই ছিল আমার ঘটনা। ওকে, অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি দিতে হবে এবং বিজ্ঞাপন বিরতির পরে আমরা আবারও ফিরে আসি। তবে তারা কিছু একটা SMS পড়ে ফেলতে হবে। কয়েকটা SMS আমাদের এখানে রয়েছে। আমাদেরকে দেখতে পাচ্ছি যে SMS করেছেন ধ্রুব গৌরীপুর ময়মনসিংহ থেকে, এবং তিনি ভূত এফএমের সঙ্গে আছেন, আনন্দে আছেন। জরিফ আমাদের লিখেছেন যে আজকের ঘটনাগুলি ভালো হচ্ছে। আমাদেরকে আকাশ যশোর নোয়াপাড়া থেকে লিখেছেন আসল ভাইয়া ভূত এফএম জোশ লাগছে। এছাড়া আমাদেরকে দেখতে পাচ্ছি SMS করেছেন রায়না, SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি তোফাজ্জল, এবং তিনি বলছেন যে অসম লাগছে আমাদেরকে। এছাড়াও SMS করেছেন দেখতে পাচ্ছি আমি ইনাম নাহিয়ান, আচ্ছা আয়াম নাহিয়ান, ওকে। এছাড়া আমাদেরকে দেখতে পাচ্ছি SMS করেছেন ইথিকা, এবং আমাদেরকে SMS করেছেন এছাড়াও দেখতে পাচ্ছি ডিজে সাব্বির বাড্ডা থেকে SMS করেছেন, এবং আমাদেরকে SMS করেছেন এছাড়াও দেখতে পাচ্ছি আরো অনেকেই, যেমন মাসুদ পারভেজ চট্টগ্রাম থেকে আমাদের SMS করেছেন, অনেকগুলি SMS করেছেন, অনেকেই অনেকগুলি SMS করেছেন। আমরা এছাড়াও দেখতে পাচ্ছি ফাহাদ আমাদের উত্তর থেকে SMS করেছেন, এবং তিনি এবং তার প্রিয় মানুষ একসাথে ভূত এফএম শুনছেন। আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি। এছাড়াও যা জুবাইর, আচ্ছা জুবাইর SMS করেছেন আমাদের জিঞ্জিরা থেকে। এছাড়া আমাদেরকে চন্দন SMS করেছেন আমাদেরকে মিরাজ বেইলি রোড থেকে। এছাড়াও আমাদের SMS করেছেন মিম, আমাদের SMS করেছেন নীলিমা পল্টন থেকে, এবং তিনি তার আপি একসাথে ভূত এফএম শুনছেন। অদিতি DMRC থেকে আমাদের SMS করেছেন আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি সানি 69 বোর্ড বাজার থেকে, এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি। এছাড়াও জাহাঙ্গীর মুস্তাফিজ আমাদের SMS করেছেন, লাইট অফ করে তিনি ভূত এফএম শুনছেন। মুন আমাদের SMS করেছেন রেজা, এবং SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি পাখি, SMS করেছেন হিমিকা, এবং তিনি বলছেন আজকে ঘটনাগুলো ভালো লাগছে। টঙ্গী থেকে SMS পাঠিয়েছেন বুশরা, আমাদের SMS করে লিখেছেন ভূত এফএম রক্স, এবং আমাদের SMS করেছেন অনিক, SMS করেছেন আমাদেরকে মাহিন, SMS করেছেন শরীফ প্রিন্স ঢাকা থেকে SMS করেছেন। এছাড়াও রিয়াজুল ইসলাম সাভার থেকে SMS করেছেন, এবং এছাড়াও আমাদের SMS করেছেন দেখতে পাচ্ছি রফিক, ফাহিম সহ আরো অনেকে। আপনি যদি SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FOORTI ফুর্তি, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নেব এবং তারপরে ফিরে আসছি আবারও। সো আমাদের সঙ্গে থাকুন, স্টে টিউন টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Foot FM, haunted by Airtel. হ্যালো রাসিম ভাই, আমি মোহাম্মদ শাওন, আমি বাসাবো কলমতলাতে থাকি। আজকে আমি আপনাকে আমার নিজের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা শেয়ার করছি। ঘটনাটা ঘটেছিল, সনটা মনে নেই, মেবি 2005 থেকে 2006 মধ্যে হবে। তো একবার এরকম কোরবানি ঈদের আগের দিন রাত্রে আমি আমার ফ্রেন্ডের সাথে শপিং এ গিয়েছিলাম। তো ফিরতে ফিরতে প্রায় রাত
3টার মতো বেজে গিয়েছিল। তো আমার ফ্রেন্ডের বাসাটা ছিল আবার আমার যে বাসা, সে বাসা একদম গলির মানে প্রথম মুখের দিকে ছিল বাসার। আর আমার বাসা ছিল গলির শেষের দিকে। আমাদের এখানে একটা স্কুল আছে, স্কুলের নামটা বলছি না, তো স্কুলের গলি ওটা। অনেক বিশাল একটা লম্বা গলি, আশেপাশে বাড়ি ঘর আছে আর কি, বিল্ডিং অ্যাপার্টমেন্ট। তো ও বাসায় চলে গেছে, আমি একটা থেকে নিয়ে জিনিসটা বিদায় করে দিয়ে আমি গলি দিয়ে হেঁটে বাসায় ফিরছি। আমার বাসাটা ছিল গলি শেষ মাথায়। তো আমি হাঁটছি, তো তখনকার সময় একটা মানে গুজব রটেছিল, যেটা যে এরকম নাকি 3 বোরকাওয়ালা মহিলা থাকতো যাদের চেহারা দেখা যেত না, তারা নাকি রাত 3টার পরে বের হতো, তো যাকে পেতো তাকে ধরে নিয়ে নাকি নিয়ে যেত, খেয়ে ফেলতো, এরকম একটা ছিল গুজব। তো আমি একটু ভয়ে ভয়ে ছিলাম যে একা একা যাচ্ছি। তো আমার কাছে মনে হচ্ছে গলিটা যে সাধারণত অনেক দ্রুতই পার হওয়া যায় না, আমার কাছে সেদিন মনে হচ্ছে যেন আমি গলিটা পারই হতে পারছি না, মনে হচ্ছে অনেক লম্বা হয়ে গেছে গলি। তো যাই হোক, কোন রকমে আমি আমার বাসা পর্যন্ত পৌঁছালাম। তো বাসায় ঢুকলাম, খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম, যেহেতু পরের দিন সকালবেলা নামাজ পড়তে যেতে হবে। তো রাত্রেবেলায় ঘুমাইছি, ঘুমের প্রায় আধা ঘন্টার মধ্যে, তখন কিন্তু শীতের সময় ছিল, আধা ঘন্টার মধ্যে আমি হঠাৎ করে আমার খুব মানে অস্থির লাগতেছিল, প্লাস গরমও লাগছিল। তো আমি হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার পর আমি দেখি যে আমার বুকের উপর একটা কাটা হাত, কবজি পর্যন্ত একটা কাটা হাত, হাতটার মধ্যে অনেক পুরো লোমশ হাত, নখগুলো অনেক বড় বড়, সেটা আমার বুকের মধ্যে মানে নড়াচড়া করছে। এবং আমার চতুর্দিকে অনেক অনেক, আমার বিছানার চতুর্দিকে অনেক সাপ। তো আমার 2টা রুম ছিল, ভিতরে একটা রুম, বাহিরে একটা রুম। তো ভিতরের রুমটাতে আমি থাকতাম, আর বাহিরের মানে বড় রুমটার এখানে আমার বাবা মা থাকতো। আমি পরে এটা দেখে চিৎকার করে আমি আমার বাবা মার রুমে চলে যাই। তারা বলছে কি হয়েছে, আমি কিছু বলতে পারতেছিলাম না। যাক, তো আমার আম্মু আমার পিঠে আমার গায়ে হাত দিয়ে দেখে যে আমি কিনে গেছি। পরে রাতে আর আমি ওই রুমে যাইনি, এই আমার বাবা মার সাথে ঘুমিয়েছিলাম। তো পরের দিন সকাল হয়েছে, সব ভুলে গেছি। তো ঈদ কাটালাম কোনো রকম ভাবে। তো আমার এক ফ্রেন্ডের গ্রামের বাড়িতেও বেড়াতে গিয়েছিলাম, সেখানে আমার মূল প্রবলেমটা হয়, এক অজানা রোগ আমাকে আক্রমণ করে, যেটা আমি নিজেও বুঝতে পারিনি কি রোগ ছিল, প্লাস ডাক্তাররাও পর্যন্ত ধরতে পারেনি এই প্রবলেমটা কি হয়েছিল। ওই গ্রামে থেকে আমার মূল প্রবলেম শুরু হয়। তো যাই হোক, ওটা অনেক বিস্তারিত আলোচনা না। তো আমি ঢাকায় আসলাম, ঢাকায় আসার পর সবকিছু ঠিকঠাক চলছে। তো হঠাৎ আমার রুমে আমি ঘুমাইছি, তো আমার এরকমই রাত 3টা 3:30 দিয়ে আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার পর আমি তাকার পর দেখি যে একটা মানুষটার আকৃতি মানে মানে খাটের মধ্যে যদি কেউ বসে থাকে এবং তাকে দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে যে মানে কালো ছায়ার মতো কালো একটা মানুষ বসে আছে, মনে হচ্ছে সে আমার দিকে তাকিয়ে আছে। এটা আমি দেখলাম যে পায়ের কাছে বসে আছে। তো আমি এটা দেখি, আবার সে সাথে সাথে চিৎকার করে আমি বাবা মার রুমে চলে যাই। এরপর থেকে আমার প্রবলেম আরো বাড়তে থাকে, আমার রোগ বাড়তে থাকে। আমি আর এরপরে আর ওই রুমে ঘুমাই না। আমি এমন এক অসুস্থ হলাম যে আমি প্রায় বিছানায় লেগে গিয়েছিলাম, যে অসুস্থতা আমাকে প্রায় 2 বছর টানা 2 বছর আমাকে বিছানায় থাকতে হয়েছে, এবং কোনো ডাক্তারি চিকিৎসা কোনো কিছু হয়নি। আমার বাবা ওই রুমে ঘুমাইতো, আমার রুমটাতে ঘুমাইতে পর থেকে। তো আমার বাবাও দেখতাম কিছু বলতো না, বাট রাত্রেবেলায় উনি লাইট জ্বালিয়ে ঘুমাতো, উনি কখনো লাইট নিভিয়ে ঘুমাতো না। তো একদিন হঠাৎ সে বলছে যে আমি ওই রুমে ঘুমাইতে পারতেছি না। তার কারণ হচ্ছে যে আমি একদিন লাইট জ্বালানো অবস্থায় সে বলতেছে রাত্রে 3টা 3:30 ঘুম ভেঙে গেছে। তো সে দেখলো, হঠাৎ ঘুম ভেঙে যাওয়ার পর দেখলো যে বিছানার কাছে একটা লোক বসে আছে, এবং সে একটা আগুনের মতো কুণ্ডলি জানানো, এবং আগুনের চারপাশে মনে হচ্ছে ছোট ছোট মাথার মতো, মানুষের মাথার মতো রাখছিল। লোকটা শুধু খালি গায়ে ছিল এবং চুটি করেছিল। তো লোকটা জানি কি সব মন্ত্র মতো করতেছিল, বাবা কিছু বুঝতে পারতেছিল না। তো হঠাৎ লোকটা ওদিকে তাকায়, দেখে যে লোকটার চোখগুলো অনেক লাল এবং তার দাঁতগুলো বেরিয়ে আছে, মানে খুবই বিকট, এবং তার মানে চেহারা খুবই কালো কুৎসিত। তো এটা দেখার পর দেখলো যে লোকটা যখন তাকাইলো, তখন লোকটা হঠাৎ করে অদৃশ্য হয়ে গেল। বাবা পরে আর সারা রাত ঘুমাইতে পারে নাই। এরপরে আমরা ওই বাসাটা পরবর্তীতে ছেড়ে দিই আমাদের প্রবলেমের কারণে। তো আল্লাহর মতে এখন আর কোনো প্রবলেম হয় না, এখন আমি আল্লাহর মতে সুস্থই আছি। এই ছিল রাসেল ভাই আমার ঘটনা। Hot FM, haunted by Airtel. শুনছেন সব সময়ের রেডিও ফুর্তি, চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। এতক্ষণ আমরা একটা রেকর্ড ফাইল শুনছিলাম, এবং আমরা আপনাদেরও বলি যে এরকম যদি কোনো ঘটনা আপনাদের থাকে, সেই সমস্ত ঘটনা আমাদের পাঠাতে পারেন। আর সেই সাথে আপনি আমাদেরকে অনেকে এরকম ঘটনাও পাঠান, যেটা হয়তো তিনি তার বাবার রেকর্ড নিয়ে বা তার ফ্যামিলির অন্য কারো রেকর্ড, কোনো ঘটনা রেকর্ড করে আমাদের কাছে পাঠান, সেটাও আপনি চাইলে কিন্তু পাঠাতে পারেন। যাই হোক, আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHFM
radioforti@radioforti.fm। এখানে অবশ্যই আপনাকে ঘটনাটির নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ পাঠাতে হবে। আজকের এই এপিসোডটি যদি আপনারা কেউ মিস করে ফেলেন, তাহলে আপনাদের চিন্তার কোনো কারণে আপনাদের যেটা করতে হবে, আপনাদের এয়ারটেল এম রেডিওর সাহায্য নিতে হবে। এবং সেক্ষেত্রে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনাদের এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করতে হবে 4040, সিলেক্ট করতে হবে চ্যানেল 22। তাহলে দেখবেন যে একের পর এক বিভিন্ন এপিসোডের অপশনগুলো আপনাকে দেওয়া হচ্ছে, এবং যে এপিসোডটি আপনি মিস করেছেন বা যে এপিসোডটি আপনি পুনরায় শুনতে চান, আপনি চাইলে সেখান থেকে শুনে ফেলতে পারবেন। এবং আপনি যদি চান ভূত এফএম টিউনটা, যেটা মাসুম এখন প্লে করছে, এই টিউনটি আপনার টিউন, অনেকেই দেখছি রাস্তাঘাটে এখন ব্যবহার করছেন, এই টিউনটি আপনার টিউন বা মাই টিউন হিসেবে, আপনার কলার টিউন বা মাই টিউন হিসেবে সেট করবেন। তাহলে আপনাকে যেটা করতে হবে, আপনাকে এই টিউনটির কোড নাম্বার মনে রাখতে হবে। দ্য কোড নাম্বার ইজ 92125 and you can activate it by sending SMS. Just type CT space 92125 and send it to 3123. ব্যাস, এই টিউনটি আপনার। যাই হোক, আমাদের কাছে অলরেডি অনেকগুলো SMS চলে এসেছে, SMS তো পড়বই, তবে তার আগে একটা ঘটনা, আমি আর একটা ঘটনা পড়ে ফেলতে চাচ্ছি, যে ঘটনাটি আমার কাছে এই মুহূর্তে আছে। এবং এই ঘটনাটি বেশ আজব। আমি জানি না, আমি অনেক দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলাম যে পড়বো কিনা। খুবই আজব, বিশ্বাস করতে অনেক কষ্ট হয়। যাই হোক, যিনি পাঠিয়েছেন তাকে মানে তিনি নিশ্চয়ই ঘটনাটি এক্সপেরিয়েন্স করেছেন বলেই পাঠিয়েছেন। তো আমি তার নাম উল্লেখ করে তিনি যেভাবে লিখেছেন সেভাবেই পড়ছি। হ্যালো রাসেল ভাই, আমি আশিক, আমি মানিকনগর থেকে বলছি। আমি জানি আপনি সবসময় ভালোর দলে, আর আমিও ভালোর দলে। সরাসরি ঘটনায় চলে যাই। ঘটনাটি আমার ভাইয়ের কাছ থেকে শোনা। তার নাম সাকি, ঘটনা তার মামার। ঘটনাটি ঘটেছিল 1988 সালের বন্যায়। আমার মামা সরকারি চাকরি করত। 1987 সালের জানুয়ারির দিকে তার পোস্টিং হয় চট্টগ্রামের আগ্রাবাদে। তখন আগ্রাবাদ ততটা আধুনিক ছিল না, যোগাযোগ ব্যবস্থাও তেমন ভালো ছিল না। আগ্রাবাদে তখন তারা একটি 3 তলার বাসার নিচতলায় ভাড়া থাকত। পরিবারে আমার মামা মামি ও 1 বছরের ছোট মেয়ে ছিল। বাসাটির 2য় ও 3য় তলা ভাড়া হয়নি। মামার পাশের ফ্ল্যাটে জামাল সাহেব নামে এক ব্যাচেলর ভাড়া থাকত। হঠাৎ করে আচমকা টানা 7 দিনের বৃষ্টিতে যে বন্যার সৃষ্টি হয়েছিল, তাতে মামা মোটেই প্রস্তুত ছিল না। মামার বাসাটা একটু নিচু থাকার কারণে মামার ঘরে অনায়াসেই পানি ঢুকে পড়ে। প্রায় 3 ফুটের মতো পানিতে ডুবে যায়। 2য় ও 3য় তলায় ওঠার জন্য যে সিঁড়ি দেয়া হয়েছে, তা একটি গ্রিলের দরজা দিয়ে আটকানো। চাবি বাসার মালিকের কাছে। বন্যার কারণে বস বাসায় আসতে পারেনি, তাই ওপরে ওঠার জন্য সিঁড়ির দরজার চাবিও দিতে পারেনি। মামা খাটের তলায় ইট দিয়ে খাটটাকে পানি থেকে 3 ফুট উঁচু করেন। মামি তার মেয়েকে নিয়ে বসে থাকে। সময় বাড়ার সাথে সাথে পানি বাড়তে থাকে। মামা ও মামিও বাচ্চাকে নিয়ে ঘর থেকে বের হয়ে সিঁড়ির এখানে এসে দাঁড়ায়। সিঁড়িতে তখন জামাল সাহেবকে দেখতে পেয়ে মামা খুব সাহস খুঁজে পায়। মামা মামি ও বাচ্চাকে নিয়ে সিঁড়ি ওপার বসে থাকে, আর জামাল সাহেব তাদের থেকে কিছু দূরে নিচে সিঁড়িতে বসে থাকে, কয়েক ধাপ দূরে নিচে সিঁড়িতে বসে থাকে। তখন ছিল দিনের বেলা, বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছিল। হঠাৎ সবাই লক্ষ্য করে একটি মহিলা মানুষের উপুড় হওয়া লাশ বন্যার পানিতে ঢেউয়ে ভাসতে ভাসতে তাদের সিঁড়ির কাছে এসে থেমেছে। সবার মধ্যে তখন প্রচন্ড ভয় কাজ করতে শুরু করে। জামাল সাহেব একটু বেশি সাহসী ছিল বলে সে কোমর পানিতে নেমে পড়ে এবং মহিলার লাশটি উল্টায়। তখন তারা সবাই দেখতে পায় মহিলার শরীরটা অনেকটাই নষ্ট হয়ে গেছে, মাংস পচে ফুলে গেছে, প্রচুর দুর্গন্ধ ছড়াচ্ছে তখন। কিন্তু মহিলার শরীরে অনেক স্বর্ণালঙ্কার ছিল। এক পর্যায়ে জামাল সাহেবের খুব লোভ হয়ে যায়। ধীরে ধীরে সে মরা লাশের শরীর থেকে অলংকারগুলো খুলতে থাকে। হাতের আঙুলগুলো ফুলে যাওয়ায় আংটিগুলো খুলতে পারছিল না। যতটুকু স্বর্ণ তিনি ছাড়িয়েছেন ততটুকু নিয়ে তিনি যখন ফিরতে চেষ্টা করলেন, তখনই ঘটল সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার। তিনি কোনো মতেই পানি থেকে আর উঠতে পারছিলেন না। কোন একটি শক্তি যেন তাকে টেনে পানির দিকে নিয়ে যাচ্ছিল। তখন তিনি চিৎকার শুরু করলেন। মামা মামি দুজনে মিলে তাকে যতই বাঁচানোর চেষ্টা করছিল, কোনো কিছুতেই কাজ হচ্ছিল না। তখন জামাল সাহেবও ধীরে ধীরে দূরে সরে যেতে লাগলো। কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হলো এই যে লাশটি তখনও জামাল সাহেবের হাতের ভেতরে অবস্থান করছিল।
জামাল সাহেব যতই লাশটিকে ঠেলে দূরে সরানোর চেষ্টা করছিল, লাশ তার স্থান থেকে একটুও দূরে সরল না। তখন মামিও চিৎকার দিয়ে জামাল ভাইকে জামাল ভাই ওর গহনাগুলো ওকে দিয়ে দেন। কথা শোনার সাথে সাথে জামাল সাহেব গহনাগুলো লাশটার শরীরের ওপর রেখে দেন। তখন তিনি অনুভব করলেন তার শরীরের ওজনটা অনেক কমে গেছে। মনে হচ্ছে যে জিনিসটার ওপর তার উপর ভর করেছিল তা আর নেই। সে সাথে সাথে উপরে চলে আসেন তিনি, আর লাশটিও সেখান থেকে গায়েব হয়ে যায়। এই ছিল ঘটনা। যদি ভালো লাগে তাহলে পড়ে শোনাবেন। আমি আপনার ঘটনাটি পড়ে শোনালাম। আশা করছি যে আপনাদেরও এরকম অনেক ঘটনা রয়েছে যে ঘটনাগুলো আপনারা পাঠানোর জন্য প্রস্তুত, এবং সেই ঘটনাগুলো আমাদের পাঠিয়ে দিন bhuthfm@radiofurti.fm এই অ্যাড্রেসে। আমরা চলে যাব পরবর্তী ঘটনায়, তবে তার আগে কিছু SMS পড়ে ফেলতে চাই। সালমান মিরপুর থেকে আমাদের SMS করেছেন, লিখেছেন, হ্যালো রাসেল ভাই, কেমন আছেন? আমি ভূত এফএম এর পুরনো একজন লিসেনার। সুস্মিতা বণিক আমাদের SMS করেছেন, রাসেল ভাই ভূত এফএম শুনতে খুবই ভালো লাগছে। চিটাগং থেকে SMSটি এসছে। রিজন আমাদের কাউলা থেকে SMS করেছেন এবং তিনি বলছেন ঘটনাটা জোস। হুসাইন নসর আমাদের আলমডাঙ্গা থেকে SMS করেছেন এবং তিনি বলছেন চরম ভালো লেগেছে। আলী আমাদের SMS করেছেন, মৃদুল আমাদের SMS করেছেন ময়মনসিং থেকে, এবং এছাড়া আমাদেরকে রাহুল ঢাকা থেকে SMS করেছেন, লিখেছেন ঘটনাগুলো জোস। আমাদেরকে এছাড়াও ডন সজীব SMS করেছেন এবং আমাদেরকে SMS করেছেন ধ্রুব SMS করেছেন আমাদেরকে কবির জিঞ্জিরা থেকে, এবং এছাড়াও আমাদের আকাশ যশোর থেকে SMS করেছেন এবং তিনি বলছেন রাসেল ভাই অনেক ভয় পাচ্ছি। আমাদেরকে মোর্শেদা SMS করেছেন বনানী থেকে এবং তিনি বলছেন গল্পগুলো ভালো লাগছে। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি SMS করেছেন রহমত মোল্লারহাট থেকে। ধ্রুব আমাদের গাজীপুর ময়মনসিং থেকে SMS করেছেন এবং তিনি বলছেন যে ভূত এফএম অনেক প্রশংসা করছেন আর কি। রাজ আমাদের SMS করেছেন বসুন্ধরা থেকে এবং তিনি বলছেন যে খুব ভালো আর ভয় লাগছে। এবং এছাড়াও কাব্য আমাদের SMS করেছেন হৃদয় রাজশাহী থেকে, এবং এটা তার প্রথম SMS। তার SMSটি আমি পড়ে ফেললাম। MD আরাফাত বরিশাল থেকে আমাদের SMS করেছেন। তুলি আমাদের SMS করেছেন, তিনি এবং তার হাজবেন্ড রবিন মিলে ভূত এফএম শুনছেন। আকাশ আমাদের SMS করেছেন ঢাকা থেকে, আমাদের SMS করেছেন দেখতে পাচ্ছি স্বপন আমাদের SMS করেছেন DMCH থেকে, এবং আমাদের SMS করেছেন দেখতে পাচ্ছি এছাড়াও আরো অনেকেই, রতন সহ আরো অনেকে। আপনারা যদি আমাদের SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI, ফুর্তি স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। চলে যাচ্ছি আমরা আমাদের পরবর্তী ঘটনায় বাবু ভাইয়ের কাছে। হ্যালো লিসেনার্স, এই ঘটনাটি আমাকে পাঠিয়েছে প্রভা কলকাতা থেকে। ঘটনা চলে যায় আসলে। আচ্ছা, প্রভা তখন আপনার হাসপাতালে একটা জব নেয়, পড়াশোনা শেষ করে, মানে কলেজ লাইফ শেষ করে আর কি, হসপিটালে জব নেয়। সে আপনার নার্সিং এর উপরে চাকরি করে সেখানে একটা হাসপাতালে। যেটা হয়, হাসপাতালে জব করতে যে প্রতিদিন সে নতুন নতুন রোগী দেখে, এবং সে তার জব ছিল হচ্ছে আপনার ব্লাড ড্র করা এবং ইনজেকশন দেওয়া আর কি। তো এটা করতে যে একদিন একটা রোগী দেখা পায় রাতের বেলা, তখন প্রায় রাত 9টা-10টা বাজে। অ্যাডমিট হয় এবং রোগীর প্রচন্ড জ্বর ছিল এবং জ্বর নিয়ে রোগী ওখানে আসে। তো সে অ্যাডমিট হয়, বয়স্ক একজন রোগী, ভদ্র মহিলা আর কি। তো ডাক্তার তার চার্টে লিখে দেয় তাকে একটা ইনজেকশনের কথা লেখে, এবং ইনজেকশনটা তার জ্বর রেমিশন করার জন্য প্রয়োজন আর কি। খুব হাই ফিভার ছিল মহিলার। তো ইনজেকশনটা যখন দিতে যায়, দায়িত্ব পড়ে প্রভার হাতে, এবং সে যখন ইনজেকশনটা দেয়, তো মহিলা ওকে রিকোয়েস্ট করে যে দেখো তুমি আমাকে ইনজেকশনটা দিও না, এই ইনজেকশনটা দিলে আমি মারা যাব। তখন সে বলে যে না, আসলে মানে এখানে তো মারা যাওয়ার ব্যাপার না, ডাক্তার দিয়েছেন, আপনাকে দেখে শুনে দিয়েছেন, এবং এটা আপনাকে নিতেই হবে, এটার অল্টারনেটিভ কিছু নেই, এবং আমার কিছু করার নেই। আপনি যদি না বলেন আমি ডাক্তারকে বলবো, ডাক্তার একই জিনিস বলবে, নিতেই হবে। তেমনি ভদ্রমহিলা বারবার না করতে থাকে, কিন্তু তাকে ওই ইনজেকশনটা সে দেয়, পুশ করে, এবং পুশ করার পরে কিছুক্ষণ পর ভদ্রমহিলা মারা যায়। এবং তখন সে খুব প্রথম একটু মানে আপনার শকড হয় যে ব্যাপারটাই। ভদ্রমহিলা নিজেকে অপরাধী মনে করা শুরু করে যে এরকম একটা কাহিনী ভদ্রমহিলা আমাকে অনেক না করেছিল। কিন্তু পরে সে ভাবে যে আসলে না করে তো আসলে লাভ নাই, যেহেতু এটা তো তার জব, তাকে যেহেতু ডাক্তার বলছে, এবং এই কারণে তো ভদ্রমহিলা মারা যায়। তার লাশটা সরায় নেওয়া হয় সেখান থেকে পরে। তো ওদের ওই ইসেই আপনার ওইখানে যে মর্গ আছে ওখানে রাখা হয়, বিকজ তার রিলেটিভরা দূর থেকে নিয়ে এসছে ওখানে শহরে, ওটা নিয়ে যাবে পরে। যেটা হয়, ও জব থেকে অফ হয়ে যায় ওই দিন, খুব খারাপ ফিল করে সে বাসায় যায়। তো পরদিন ও হাসপাতালে যথারীতি আসে, এবং আসার পরে সে প্রথমেই খবর নেয় যে ওই ভদ্রমহিলার লাশের কি হয়েছে। তো হাসপাতালের যারা ওয়ার্ড বয় ছিল বা যারা ছিল তারা বলে লাশটা এখনো নেওয়া হয়নি, এটা এখনো মর্গে আছে। তো ও কিছু একটা ফিল করে, আকর্ষণ বা সামথিং ফিল করে সে ওই মর্গের কাছে যায়।
তো ও যে ওই মর্গের বাইরে দাঁড়ানোর পরে সে একটা ভিশন দেখে। তার কাছে যেটা মনে হয় যে ওই ওই কাঁচের এপাশ থেকে, কাঁচ ছিল, কাঁচের এপাশ থেকে সে দেখে যে মর্গে যে ড্রয়ার গুলো আছে, যে কোনো একটা ড্রয়ার অটোমেটিক খুলে যাচ্ছে। তো এটা দেখে সে খুব শকড হয় এবং সে দৌড়ে চলে আসে। এসে তখন সে খুব ধাতস্থ হওয়ার জন্য বসে থাকে, অনেকক্ষণ চিন্তা করে যে না, এটা আমার মানসিক একটা বিভ্রম হতে পারে, এ কারণেই হয়তো দেখেছি আমি এরকম জিনিস, বাট এরকম দেখার হয়তো কথা না। তো সে যেহেতু প্র্যাকটিক্যাল ফিল্ডের লোক, মেডিকেলে, সেটাকে একটু নর্মালি নেওয়ার চেষ্টা করে। কিন্তু ওই দিন থেকে ওর কিছু সমস্যা দেখা দেয়, যেটা হচ্ছে যে ও যখন বাসায় যাওয়া শুরু করে তখন ও সিঁড়িতে নামার সময় মনে করে যে ওর পেছনে কেউ একজন নামতেছে, পেছনে ঠিক ও ফিল করতে থাকে পেছনে কেউ। তো পেছনে তাকায় দেখে কেউ নাই, কিন্তু সে স্পষ্ট ফিল করে যে ওর পেছনে কেউ আসছে। এবং তারপর সে ট্রামে বাসে চড়ে বাসায় পৌঁছায় আর কি। তো বাসায় পড়ে রাত্রে যখন সে ঘুমাতে যায়, তখন যেটা হয়, ওর দরজার মধ্যে কে জানি নক করতে থাকে, টক 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 করে দরজায় নক করে রাতের বেলা। তো দরজায় নক করার পর ও প্রথমে জিজ্ঞেস করে কে, কিন্তু কোনো উত্তর দেয় না কেউ। তো সাহস করে যায়, উঠে যে দরজা খুলে দেখে দরজার বাইরে কেউ নাই। তো এটা দেখে সে মনে করে যে হয়তো মনের ভুল বা কিছু একটা, সে আবার শুয়ে পড়ে। কিন্তু তখন থেকে ওর বাসার ওর যে রুমটা থাকতো ওটা ছিল একটা পুরানো বাসা আর কি। তো সেটার ফার্স্ট ফ্লোর এবং তার নিচে সিঁড়িতে নামলে সেখানে একটা উঠানের মতো আছে এবং তার পাশে একটা কুয়া আছে। তো ও রাতের বেলা অনেক শব্দ শুনতে পায়, যে কুয়ার মধ্যে কেউ পানি তুলতেছে বালতি দিয়ে, এরকম কিছু শব্দ টব্দ পায়। তো ওই দিন ঘুমায় যায় আর কি, কিছু মনে করে যে না, এটা হয়তো মনে ভুল হতে পারে, বা কেউ আসছে, বা নিচতলায় কেউ পানি নিচ্ছে ওখানে, এরকম কিছু মনে করে সে এটাকে ইগনোর করে। তো তারপর থেকে যখন ও হাসপাতালে যায়, যেটা হয়, ও একা যখন বসে থাকতো ওর মনে হতো যে ওই রুমে কেউ আসতেছে, তার যে রুমটা যেখানে সে বসে থাকে ডিউটির পরে, তখন তার মনে হয় যে রুমের মধ্যে কেউ আসতেছে। এবং এটা ফিল হওয়াতে সে আরো দিনে দিনে অসুস্থ ফিল করতে থাকে আরো। তো যেটা ফাইনালি সে একদিন খুব বেশি ভয় পায়, যেটা হচ্ছে যে একদিন বাসায় থাকা অবস্থায় ও এরকম নিচে শব্দ শুনে ওই কুয়ার কাছে, এবং সে ওই দরজা খুলে হেঁটে দেখে বারান্দায় যে উকি দেয়। তো দেখে যে ঠিক ওই জানালা, ওই যে তাদের যে নিচে কুয়া আছে, কুয়ার পাশে ওই সে বুড়িটা, যে বইটাকে সে ইঞ্জেকশন দিছিল, সেই বুড়িটা পুরা চুল টুল ছেড়ে ওখানে বসে আছে নিচে। তো তাকে দেখে হাত দিয়ে এরকম ডাকতেছে। তো এটা দেখে ওখানে ফেইন্ট হয়ে যায়, ওর হুঁশ থাকে না আর কি। তো পরদিন ওকে হুঁশ ফেরার পর বাসার মানুষজন জিজ্ঞেস করে কি হয়েছে, তো ও বলে যে আমি এরকম এরকম দেখছি, এরকম এরকম দেখছি। তো ওর বাসার সবাই বোঝায় যে এটা হতে পারে তোমার মানসিক একটা ভুল বা সামথিং, এটা তুমি আসলে দেখো নাই, তোমার মাথার মধ্যে কোনোভাবে ওই যে তোমার অপরাধ বোধটা রয়ে গেছে, এবং সেটা থেকে তুমি এগুলা হেলুসিনেট করতেছো। তো সে বলে যে না, আসলে আমি মানসিক ভাবে এতটা না, আমি এটা বুঝতে পারি যে কিছু একটা আমি দেখছি, এবং আই হ্যাভ সিন উইথ মাই আইস। এবং এরপরে যেটা হয়, ও হাসপাতালে যখন যায়, হাসপাতালে যে একদিন ওর ওই ওয়েটিং রুমের মধ্যে ও বসে একটু ঝিমুনি আসে ওর তখন। তো এই ঝিমুনির মধ্যে সে হঠাৎ ফিল করে রুমের মধ্যে একটা ওই মানুষ ঢুকছে, এবং মানুষটা কিন্তু সে বুঝতে পারে যে এটা হচ্ছে সেই বুড়িটাই। এবং বুড়িটা এসে তাকে বলে যে দেখো, তুমি আমাকে অনেক কষ্ট দিছো, আমি তোমার জন্য কষ্ট পেয়ে মারা গেছি, আমি চাচ্ছিলাম যে আমার মরার আগে যাতে কষ্টটা না পাই, তো তুমি আমাকে অনেক কষ্ট দিয়ে মারছো, এবং তোমাকে কিন্তু আমি ছাড়বো না, এবং তুমি এই জিনিসটা সবসময় ফিল করবা, তোমাকে আমি সবসময় এরকম বিরক্ত করব। তো এরপর থেকেও প্রভা এই জিনিসগুলো সবসময় ফিল করে, এখনো সে নাকি প্রায় তার ঘুমায় থাকলে ফিল করে সে বুড়ি তাকে বিরক্ত করে এসে, হ্যাঁ, এবং তার একা রুমে থাকতে দেয় না, এবং সে বলছে যে আপনি যেটা শেয়ার করেন আমি খুব খুশি হব। ওকে, অনেক ধন্যবাদ আপনাকে ভাই, অনেক অনেক ধন্যবাদ। আমাদের কাছে আরো বেশ কিছু এসএমএস রয়েছে। ফায়াজ আমাদের এসএমএস করেছেন বনশ্রী থেকে, লিখেছেন যে 2010-এর পর আজকে আবার ভূত এফএম শুনছি, এতদিন ইউএসএ ছিলাম এবং খুব ভালো লাগছে, আগের স্টোরিগুলো মনে আসছে। আজকের আমাদের কাছে আক্তার আলী এসএমএস করেছে, ওয়েলকাম ব্যাক ফায়াজ, এবং আশা করছি যে কয়দিন বাংলাদেশে আপনি আবার আছেন সে কয়দিন আমাদের সঙ্গেই থাকবেন। আক্তার আলী লিখেছেন আমাদেরকে, আক্তার আলী আফ্রিদি কুমিল্লা থেকে, এবং তিনি দেবিদোয়ার থেকে এসএমএস করেছেন, এবং তিনি বলছেন আজকের স্টোরিগুলো অসম। ফারিহা রহমান মন ময়মনসিং থেকে আমাদের এসএমএস করেছেন, লিখছেন থ্যাঙ্কস টু মাসুম ভাই আমাদের ভয় দেবার জন্য, এবং অনেকগুলো এসএমএস দিয়েছেন তিনি, এবং এসএমএসটা পড়া হয়নি বলে তিনি বেশ মন খারাপ করে আছেন আমাদেরকে। এছাড়াও এটা মানে সুস্মিতা হবে নাকি উস্মিতা আমি জানি না, লালমাটি থেকে লিখেছেন, ভাইয়া ঘটনাগুলো জোশ লাগছে, আমি ছাদে বসে আছি, কিছুটা ভয় লাগছে,
এবং আমাদেরকে অ্যাডভোকেট অপু, অনিক, জিম, জোহা, জিকরা, সজীব, তারপরে অর্পণ, তারা সবাই মিলে আমাদের সাথে রয়েছেন এবং ভূত এফএম শুনছেন। অমিত এবং পরশ আমাদেরকে ঢাকা ক্যান্টনমেন্ট থেকে এসএমএস করেছেন এবং তিনি বলছেন জাসির ভাই কেমন আছো, আমি সবসময় ভালো থাকি এবং সবসময় ভালো দলে। এটা তিনি লিখেছেন যে আমাদের থার্ড এসএমএস, এবং তারা ছাদে বসে ভূত এফএম শুনছেন। রবি খুলনা থেকে আমাদের এসএমএস করে বলছেন যে নাইট শিফটে ডিউটি করছেন আর ভূত এফএম শুনছেন। এছাড়াও আমি দেখতে পাচ্ছি আরো অনেকে আমাদের এসএমএস করেছেন। নিকিতা আমাদের এসএমএস করেছেন ফ্রম নারায়ণগঞ্জ, আমাদেরকে এসএমএস করেছেন। দেখতে পাচ্ছি জাকিয়া, রাবেয়া, অর্পিতা, আখি, সুমাইয়া, এবং এছাড়া আমাদের ডিজে শান এসএমএস করেছেন আমাদেরকে। জামির এসএমএস করেছেন আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি আমাদেরকে দেখতে পাচ্ছি ধ্রুব গৌরীপুর ময়মনসিংহ থেকে, এবং তিনি বলছেন যে দিস ইজ দ্য বেস্ট শো। এছাড়া আমাদেরকে ইয়াকুব এসএমএস করেছেন শিহাব পুলিশ লাইন রাজশাহী থেকে, এবং তিনি বলছেন ভীষণ ভয় ও ভালো লাগছে। আমাদেরকে এসএমএস করেছেন সৌভিক চট্টগ্রাম থেকে। অনেক আমাদের এসএমএস করেছেন, আর অনেকে এসএমএস করেছেন। আমি সেই এসএমএস গুলো নিয়ে আবারও পরে ফিরে আসছি, তবে তারা একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি আমাদের নিতে হবে, এবং বিজ্ঞাপন বিরতির পরে আমরা আরো কিছু ঘটনা নিয়ে ফিরে আসছি। আমাদের সাথে থাকুন। স্টে টিউন টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Hot FM, haunted by Airtel. শুনছেন সবসময় রেডিও ফুর্তি, চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। ঘড়িতে সময় রাত 1:28 এবং আমি রাসেল আছি আপনাদের সাথে। আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। আমাদের কাছে আরো বেশ কিছু ঘটনা রয়েছে, তবে তার আগে আমার কাছে আরো একজন ঘটনা পাঠিয়েছেন, যে ঘটনা আমি পড়ে ফেলতে চাই। এবং যিনি ঘটনা পাঠিয়েছেন তার নামটি প্রথমে শুরুতে জানিয়ে দিই। তিনি হচ্ছেন মৌমিতা সাহা। মৌ রাজশাহী সাগরপাড়া থেকে আমাদের এই ঘটনাটি পাঠিয়েছেন, ঠিক তার ভাষাতেই জানাচ্ছি আপনাদেরকে। হাই রাসেল ভাই, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমি আজ যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এটা আমার জীবনেই ঘটে যাওয়া একটা ঘটনা। 2004 সালের ঘটনা। অ্যাকচুয়ালি আমি প্যারানরমাল বলে কিছু আছে এই ব্যাপারটা বিলিভ করতাম না, কারণ এই ব্যাপারটা আমি কখনো এক্সপেরিয়েন্স করিনি। কিন্তু ছোটবেলা থেকে অনেকের কাছে প্যারানরমাল বলে কিছু আছে অনেক শুনতাম, এবং শুনতে অনেক ভালো লাগতো, বাট মন থেকে বিলিভ করতাম না। কিন্তু 2004 সাল এমন কিছু আমার জীবনে ঘটে যায় যা আমাকে বিলিভ করতে বাধ্য করে যে প্যারানরমাল বলেও কিছু এই পৃথিবীতে এক্সিস্ট করে। সময়টা 2004 সাল মে মাস। সেই সময় আমরা জয়েন্ট ফ্যামিলি থাকতাম। আমরা 3rd ফ্লোরে থাকতাম এবং আমাদের বাড়িটা একদম মেইন টাউনে ছিল। সো প্যারানরমাল কিছু ঘটার কোনো প্রশ্নই আসে না। তারপরও যা ঘটার তা ঘটেই। 2nd ফ্লোরে আমার বাবা আর এক কাজিন তার ফ্যামিলি নিয়ে থাকতো। ওই আঙ্কেলের মা, তাকে আমরা দাদি বলে ডাকতাম, এবং দাদির সাথে আমার রিলেশন অনেক ভালো ছিল। 3rd ফ্লোরে আমি যাই, এবং আমি যে রুমে থাকতাম তার ঠিক নিচের রুমটাতে দাদি ছিলেন। এবং মে মাসে হয়তো ফার্স্ট উইক দাদি খুব অসুস্থ হয়ে যান, এবং দেন 9th মে সকাল 6টা বাজে আমি রুমে বসে পড়ছিলাম। হঠাৎ একটা সাউন্ড আসলো, মনে হলো জানালা দিয়ে কে যেন আমাকে ডাকছে। আমি জানালার সামনে যাই, দেন হঠাৎ কান্নার শব্দ যেন, এবং শব্দটা জানি না কখন আমার কি হয়েছিল। একদম কিছু না ভেবে আমি 2nd ফ্লোরে চলে যাই এবং দেখি যে দাদি মারা গেছেন এবং সবাই কান্না করছে। সে সময় জানি না কেন আমি হঠাৎ করেই তার শরীরটাতে হাত দিয়ে দেখি ওনার পুরা শরীরটা ঠান্ডা হয়ে গেছে। সে সময় খুব ভয় পেয়েছিলাম। আমি লাইফে ফার্স্ট কোনো ডেড বডিতে টাচ করে খুব খারাপ লাগছিল, এবং খুব খারাপ লাগছিল দাদির জন্য। দেন রাতের বেলা শ্মশান থেকে সবাই ফিরল, কেমন জানি লাগছিল সবকিছু, এবং রাতে ঘুমানোর অনেক ট্রাই করছিলাম, বাট ঘুম আসছিল না, খুব অস্থির লাগছিল। আমার বেডের ঠিক পেছনে আমার রুমের জানালা, এবং জানালাটা শুধু সেদিকেই বারবার করে আমার চোখ যাচ্ছিল, কিছুতেই ঘুম আসছিল না। 2টা বাজে, তাও একদম জাগা। হঠাৎ আমার রুমে একটা গন্ধ পাই। গন্ধটা খুব পরিচিত মনে হচ্ছিল। দেন মনে হলো এই গন্ধটা তো দাদির রুম থেকে আসতো। আমি সেই সময় খুব ভয় পেয়ে যাই।
রুমে আমি আর আমার ছোট ভাই ঘুমাচ্ছিলাম। আমি আমার ছোট ভাইকে অনেক ডাকার চেষ্টা করি, কিন্তু তাকে ডাকতে পারছিলাম না। আমার হাত পা শক্ত হয়ে আসছিল এবং হঠাৎ আমি শুনতে পাই কে যেন আমাকে ডাকছে। আমার ক্লিয়ার শুনতে পাচ্ছি আমি যে আমার নাম ধরে ডাকছে, কিন্তু আমি নড়তে পারছিলাম না। হঠাৎ বুঝতে পারলাম জানালা থেকে শব্দটা আসছে। একটু মাথাটা ঘুরে দেখলাম এবং যা দেখলাম যে সেটা কল্পনাতীত। দেখি দাদি জানালাতে দাঁড়িয়ে আছে এবং আমাকে বলছে, গেটটা খোল, আমি ঢুকবো। তোরা আমাকে ওখানে রেখে একা চলে এসেছিস কেন? আমার ভালো লাগছে না, তোদের সাথে থাকবো। এইটা দেখে আমি পুরো জ্ঞান হারিয়ে ফেলি। পরদিন দুপুরে আমার জ্ঞান ফেরে। আমার সারা শরীরে তখন জ্বর, কথা বলতে পারছিলাম না, আমি শুধু কাঁদছিলাম এবং আমাকে সবাই জিজ্ঞেস করছিল কি হয়েছে, বাট আমি কথা বলতে পারছিলাম না। পরে যখন আমি সব কথা খুলে বললাম, সবাই বলল ও কিছু না, হ্যালুসিনেশন হয়েছে। বাট আমি জানি সেটাতে আমি কি দেখেছিলাম। এটা কোনো হ্যালুসিনেশন নয়। এই ঘটনার পর থেকে আমার লাইফে অনেক কিছু বদলে যায়। বলে প্যারানর্মাল বলে কিছু আছে, এইটা আমার লাইফের একটা ব্যাড এক্সপিরিয়েন্স, যা আর কোনোদিন এক্সপিরিয়েন্স করতে চাই না। আমার এই ঘটনাটি যদি আপনাদের ভালো লাগে তাহলে শেয়ার করবেন। আমি বলেছিলাম যে মৌমিতা সাহা মৌ রাজশাহী সাগরপাড়া থেকে আমাদের এই ঘটনাটি শেয়ার করেছেন। অনেক ধন্যবাদ তার ঘটনাটি পাঠানোর জন্য। আমাদের কাছে অলরেডি আরো SMS আসছে। সাদমান আমাদের SMS করেছেন পায়েল, SMS করেছেন আমাদেরকে ইমন, মিশু, সুজানা, এছাড়াও শামীম রাজশাহী থেকে SMS করেছেন, তীর্থ আমাদের SMS করেছেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ আরিফুজ্জামান, এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি এছাড়াও ইফতি, আকাশ। অনেকেই আমাদের জানতে চাচ্ছেন যে কিভাবে ঘটনা পাঠাবেন না পাঠাবেন। আমি শুধু একটা কথাই বলবো, সেটা হচ্ছে যে অবশ্যই আপনারা আপনাদের ঘটনাটি একটা কি বলবো যে একটা ওয়ার্ড ফাইলে লিখে ফেলুন, বা আপনারা ইমেইল সরাসরি ইমেইলে গিয়ে সেখানে আপনার ইমেইলের কম্পোজের যে পেজটা দেয় সেই পেজে গিয়ে আপনি সরাসরি লিখে ফেলতে পারেন। আপনি সেটা লিখে নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আমাদের কাছে পাঠিয়ে দিন। আপনার ঘটনা যদি ভালো হয় ডেফিনেটলি সেটা সিলেক্টেড হবে এবং আপনি হয় স্টুডিওতে আসবেন অথবা আপনার ঘটনাটি পড়ে শোনানো হবে। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অতিথির কাছে। আমাদের সাথে নতুন আরো একজন অতিথি আছেন, আমরা তার কাছে জানবো তার ঘটনা, এবং শুরুতেই আমরা জানতে চাইবো যে আপনার নামটা কি সবাইকে একটু বলবেন এবং আপনি কোথা থেকে এসেছেন সবাইকে প্লিজ একটু বলবেন। আসসালামু আলাইকুম, হ্যালো লিসেনার্স, আমি সুমন বলছি। আমি এসেছি পুরান ঢাকা থেকে। তো আমার যে কাহিনীটা ছিল সেটা হচ্ছে প্রায় তো বছর 5 আগে আমি যখন নওগাঁ যাই, সেখানে এই ঘটনাটা হয়। তো ঘটনাটা এমন ছিল যে যেই ঘটনাটা হয় সেটা হচ্ছে আমার এক ফ্রেন্ডের বাবার সাথে। তো ঘটনা এরকম যে আমার ফ্রেন্ডের বাবা ছিলেন যে গ্রাম্য প্রধান। হ্যাঁ, তো ওই অঞ্চলটা ছিল অনেকটা হিন্দু অধ্যুষিত অঞ্চল। তো সেখানে হয় কি যে উনি যখন একদিন বাজারের জন্য যান ওখানে, তখন ঘটনাক্রমে হয় যে পাশের গ্রামে একটা কি বলে সেটা, এখানে একটা ঝগড়া হয়। তো ঝগড়াটা মিট করার জন্য উনি ওখানে যান। ওখানে যাওয়ার পর দেখা গেল যে ওনার সাথে যে লোক ছিল, ওনার সাথে একজন কেয়ারটেকার ছিল, ওনাকে বললো যে ঠিক আছে, আমার যে বাজার করা আছে ওটা তুমি নিয়ে বাড়িতে চলে যাও, আমি এই বিচারটা সাইডা তারপরে আমি বাড়িতে আসবো। তো ঘটনাক্রমে তো ওই কেয়ারটেকার যখন নাকি রওনা করছে, তো সবকিছুর সাথেই ছিল ওনার। তো উনি যখন যাচ্ছে, তো ওনার যে নৌকাটা রাখা ছিল ওখানে একটা নদী পড়ে, নদীটা হচ্ছে একদম ছোট নদী। তো নৌকাটা ওখানে বাঁধা ছিল, বাঁধাটা এভাবে ছিল যে একটা চেন দিয়ে ওই নৌকাটার সাথে অ্যাটাচ করা, অন্য একটা গাছের সাথে অ্যাটাচ করা ছিল। তো যখন নাকি উনি এই চেনটা খুইলা নৌকাটা নিয়ে বাসাইতে চায়, তখন একটু মাটির উপরে ছিল নৌকাটা। মাটির উপরে যখন ছিল তখন উনি একটু ধাক্কা দিয়া পানিতে ভাসাইতে চাইছিল, যে ভাসায় তারপরে উঠা যাবে। কিন্তু আনফর্চুনেটলি যখন নাকি উনি ধাক্কা দেয়, তখন ঘটনাক্রমে নৌকাটা একটু চলে যায় সামনে, হাত থেকে ফসকে একটু সামনে চলে যায়। তো উনি আর নৌকাটা হাতে ধরতে পারে না, যার কারণে উঠতেও পারে না। তখন উনি ওয়েট করে যে হ্যাঁ কিছুটা স্রোত ছিল, তো ওটা পর্যায়ক্রমে বেশি যাচ্ছিল সামনের দিকে।
তো উনি না পারতেছে ওটা ধইরা সামনে আইনা তারপরে উঠে যাবে। তো সেই কারণেই উনি মানে সাইড দিয়ে হাঁটা শুরু করছিলেন। তো এভাবেই হাঁটতে হাঁটতে যখন নাকি উনি হাঁটতেছিলেন, নৌকাটা আর পাড়ে বেরতেছে না, যে উনি উঠবেন কি উঠবেন না, মানে পাড়েই বেরতেছিল না। তারপর ওটা যথাক্রমে হেঁটেই যাচ্ছিল। তো এখানে হঠাৎ করে দেখা গেল যে যে নৌকাটা ভাসতে ভাসতে অনেক দূর চলে যায়। হ্যাঁ, যাওয়ার পর দেখা গেল যে সামনে একটা টার্নিং পয়েন্ট, দ্যাট মিনস হচ্ছে মানে নৌকাটা মানে নদীটা একটু ক্রস করছে। তো ক্রস করার পরে উনি যখন মানে অন্তত ড্যাম শিওর হয়েছে যে নৌকাটা এবার হয়তো কিছুটা বেরবে, কিন্তু আনফরচুনেটলি দেখা গেল যে নৌকাটা এই পারে না ভিড়া ওই পারে গিয়ে একটা মানে একটা পাড়ে গিয়ে আটকে রয়েছে, যেই পাড়টাতে ছিল একটা বিশাল একটা তাল গাছ ছিল। তো উনি উপায়ন্তর না দেখে তো ডিসাইড করলো যে নৌকাটা ওখানে তো মাল টাল সবকিছু আছে, যে বাজার থেকে যা যা কিনলো। তো উনি উপায়ন্তর না দেখে বলছে ঠিক আছে আমি সাতটায় ওই পারে যাই, তারপর নৌকাটাতে উঠবো, ওঠার পর তারপর বাড়িতে যাব। তো যথারীতি উনি সাঁতার কাইটটা যখন ওই পারে যায়, দেখা গেল যে নৌকাটা যেখানে ছিল সেটার আগেই তো বললাম যে ওখানে একটা তাল গাছ ছিল, যে তাল গাছে একটা লোক বসা, অদ্ভুত আকৃতির একটা লোক বসা, মাথায় অনেকটা আল্লাহ খোল্লা ছিল। তো উনি ওই নৌকাটার রশিটা ধরে টানতেছে, ওনার দিকে টানতেছে ওই লোকটা। তখন উনি অবাক হয়ে যায় যে এত রাতে এখানে কি থাকবে নৌকার জন্য। তখন উনি আস্তে আস্তে করে সামনে আসতে মানে নৌকাটা যখন সামনে টানতে থাকে তখন ওই লোকটা যায়। যাওয়ার পর তো যখন নাকি অনেকটা মানে কাছাকাছি চলে আসে ওই লোকটার, তখন যখন নাকি বলতেছে যে যে মানে একটু ফিরে তাকাইতে চাইছিল যে লোকটার দিকে আসলে ফেসটা কেমন, তখন তাকায় উনি আসলে সত্যিকার অর্থে ওই মুহূর্তটার জন্য উনি প্রস্তুত ছিলেন না। উনি একদম মানে হঠাৎ করে বিমরের মতো হয়ে গেছেন, যে ফেসটাতে এত ভয়ঙ্কর একটা ফেস উনি দেখবেন ভাবতে পারেন নাই। তখন যেহেতু উনি পার হয়ে গেছেন, আর ওখানে মানে গ্রাম্য মেটাপোতের বেশি দূর ডিস্টেন্স ছিল না যেখানে বাড়িঘর থাকবে বা এই টাইপের, তো উনি এক দৌড়ে একদম মানে অনেক সামনে মানে লোকালয় যেখানে, ওখানে পাশাপাশি একটা মেঠোপথ ছিল, ওখানে গিয়ে জাস্ট ফিট হয়ে যান। তারপর এভাবেই থাকেন। সকালবেলা ওনাকে মানে গ্রামের কিছু লোক আবিষ্কার করেন যে অচেতন অবস্থায় ওখানে পড়ে রয়েছেন। ওকে, অনেক ধন্যবাদ আপনাকে। যাই হোক, আমরা যারা ঘটনা শুনছেন তাদেরকে জিজ্ঞেস করতে চাই, আপনার কি সত্যি কোনো গন্ধ পাচ্ছেন? একটু খেয়াল রাখবেন যে কোনো গন্ধ পান কিনা। আজকের ঘটনাগুলো অনেকে লিখছেন ভয় পাচ্ছেন, এবং সে সাথে অনেকে যদি একটু আগে একটা গন্ধের ঘটনা বললাম যে হঠাৎ করে একটা সুবাস পাওয়া যায়, যে মানুষটি চলে গেছে সেই মানুষের ব্যবহার করা কোনো সুগন্ধির গন্ধ আপনিও পেতে পারেন হয়তো। তো যাই হোক, আমি খালি একটা রিকোয়েস্ট করব যে আপনাদের যেরকম ঘটনা আপনারা পছন্দ করেন সেরকম ঘটনা কিন্তু আমরা সিলেক্ট করি, সেই ঘটনাগুলো নির্বাচিত হয় যে ঘটনাগুলো আপনাদের ভালো লাগে। সো যে ঘটনাগুলো আপনাদের যদি ঘটনা ভালো লাগে এবং ভয় পান, তাহলে আপনারা অবশ্যই জানাবেন আমাদেরকে, এবং যদি ভয় না পান সেটাও আমাদের অবশ্যই জানাবেন। তবে শুধু শুধু এসএমএস এর মাধ্যমে আমাদের জাস্ট জানানোর জন্য জানাবেন না যে ঘটনাটা অনেক ভালো ছিল, কারণ আপনাদের মতামত আমাদের কাছে অনেক বেশি মূল্যবান। অতএব আপনারা যদি কোনো ঘটনা সত্যিকার অর্থে অনেক বেশি ভালো লাগে, তাহলে সেই ঘটনাটা সম্পর্কে আপনারা ভোট করবেন বা জানিয়ে দেবেন এসএমএস এর মাধ্যমে যে এই ঘটনাটা অনেক ভালো ছিল। সেটাতে আমাদের পরবর্তী নির্বাচনে আরো অনেক বেশি সুবিধা হবে। যাই হোক, আমরা একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির পরে আবারও ফিরে আসছি। সো আমাদের সঙ্গে থাকুন, স্টে টিউন টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। ওটা গত পয়লা বৈশাখের। তো পয়লা বৈশাখের ঘটনাটা ছিল যে আমরা ফ্রেন্ডরা পয়লা বৈশাখ মানে মেলা থেকে ফিরতেছিলাম রাত্রে। তো আমাদের ওই এলাকায় গ্রামের ভিতর দিয়ে, পাশের গ্রামের ভিতর দিয়ে আসার সময় রাস্তার একটা মোড়ে আমি যখন মানে বাইক ড্রাইভ আমি করতেছিলাম, তো যখন ইউ টার্ন নেই তখন দেখি রাস্তার ঠিক ডান পাশ থেকে দুইজন লম্বা করে লোক এবং আলখাল্লা পরা পাঞ্জাবি টাইপের, ওনারা দুইজন মিলে একজন কেটে নিয়ে রাস্তার ডান পাশ থেকে ঠিক বাম পাশে নিয়ে যাচ্ছে। তো এটা দেখে আমি মানে হঠাৎ করে যেহেতু ড্রাইভ করতেছিলাম, হঠাৎ চোখের সামনে আসে, হঠাৎ ব্রেক করে কোন রকম আমি কন্ট্রোলে আসি। তারপর যখন ব্রেক করি তখন আমার ফ্রেন্ডরা জিজ্ঞাসা করতেছিল কি ব্যাপার সাগর এমন করতেছিস। আমি বললাম যে আসলে এই ব্যাপার, সামনে দিয়া এইরকম একটা ঘটনা ঘটছে। তো ওরা বললো দেখ হয়তো ভয় আনতাজি কিছু কইতেছিস, তো ভয় দেখাইতেছিস। বললাম না ভাই, সিরিয়াসলি এটা আমি মিথ্যে বলতেছি না। তো ওরা আমার ফ্রেন্ড রায়হান ছিল, ও কি করলো লাইট দিয়ে exclusively on arternal.com. বাগানের ভিতর লাইট দিয়ে চেক করতে শুরু করলো, যে পরে বললো কিছুই তো নাই, চল আমরা চলে যাই। পরে বললাম আচ্ছা ঠিক আছে চল যাই। কিন্তু ওই টাইমে শুরু হলো অনেক বৃষ্টি হওয়ার পরে
আহ, যেহেতু রাত 10টা বাজে, পাশের একটা দোকান ছিল কিন্তু দোকানটা ছিল বন্ধ। তো আমরা দোকানের শাটারের নিচে বসে থাকি। বৃষ্টি তখনও কন্টিনিউ চলতেছে। হঠাৎই বৃষ্টির মধ্যেই একটা অ্যাম্বুলেন্স আসে সাইরেন করতে করতে। তো অ্যাম্বুলেন্সটা ওখানে এসে প্রায় 20 মিনিটের মতো দাঁড়িয়ে থাকে। আমরাও ওখানে দোকানের ভিতর থেকে দেখছিলাম যে অ্যাম্বুলেন্সটা দাঁড়ানো ওখানে। তো বৃষ্টি শেষ হয়, বাট আমরা সিদ্ধান্ত নিয়ে আমরা আবার বাসায় চলে যাব। তখন আমি বাইকের উপরে উঠে বসি, বাট যতই চেষ্টা করতেছিলাম স্টার্ট নিতেছিল না। তো আমার মামাতো ভাই ও বললো যে আচ্ছা তুই দাঁড়া, আমি দেখি অ্যাম্বুলেন্সের সমস্যাটা কি, ওনার কাছে যাই জিজ্ঞাসা করি। উনি গেল, বললো যে ভাইয়া সমস্যা কি। বললো যে এই বাড়ি থেকে একটা কল আসছিল সন্ধ্যার দিকে, আমার আস্তে আস্তে দেরি হয়ে যায়। সন্ধ্যার দিকে কল আসছিল, বললো যে একজন রোগী যাবে। তো এটা শুনে আমিও অ্যাম্বুলেন্সটার কাছে যাই। যাওয়ার পরে ওখানে দাঁড়িয়ে থাকি, দেখি যে বাড়ির ভিতর থেকে 5জন লোক আসলো ওখানে রাস্তার পাশে এসে। অ্যাম্বুলেন্সের ড্রাইভারকে বললো ভাইয়া আপনি আসছেন, বাট আমাদের রোগীকে আমরা খুঁজে পাচ্ছি না। তো এটা শুনে মানে আমার ভিতরেও যে লাগলো যে একটু আগে যে আমি যে একটা জিনিস দেখলাম হয়তোবা কি এটার সাথে রিলেটেড কিনা। তো আমি জিজ্ঞাসা করলাম আপনাদের রোগটা কি ছিল অথবা সমস্যা কি হয়েছিল। তো বললো প্রতিদিনের মতোই মাগরিবের নামাজ পড়ে, মাগরিবের নামাজ পড়ার পরে বাড়ির পিছনে একটা খালের পাড়ে যায় মাছ ধরতে। আসলে আমাদের ওই গ্রাম্য ভাষায় ওটাকে আর কি চল বা টেঁডা বলে আর কি। তো ওইটা দিয়ে মাছ ধরতে গেছে, মাছ ধরে আসছে। 1 ঘন্টা পরে আসার পরে মাছের ব্যাগটা, ঠিক মাছ ছিল বাট মাছের ব্যাগটা মানে ছুঁড়ে মেরে বলতেছে আমার খুব সিরিয়াস খারাপ লাগতেছে। ওখানে তখনই এটা বলে ওখানে বসে পড়ে বমি করতে শুরু করে, ওনার নাক দিয়ে রক্ত পড়তেছিল। তো ওনার ফ্যামিলির সবাই ওনাকে মাথায় পানি দেওয়া কোন রকম, তারপর বেডে নিয়ে শুয়ে রাখে। তো তো উনি জাস্ট চিল্লাচিল্লি করতেছিল যে আমাকে ছাইড়া দে, আমি বুঝতে পারিনি, আমাকে ক্ষমা করে দে, আমি কিছু জানি না, আমি বুঝতে পারিনি আমাকে এই ব্যাপার। তো একজন বলতেছিল নিশ্চয়ই যেহেতু এরকম করতেছে মেবি জিনে হয়তোবা ধরছে। তো আরেকজন বলতেছিল যেহেতু রক্ত পড়তেছে তো আমরা হাসপাতালে নেই, আপাতত ট্রিটমেন্টটা কর। তো এইভাবে এখন হঠাৎ সবাই অন্য রুমে যায় খাওয়া দাওয়া করতে, বাট হঠাৎ শুনতে পেলো যে উনি যে এতক্ষণ চিল্লাচিল্লি করতেছিল এসব কথা বলে, বাট ওই রুমটা এখন পুরো সাইলেন্ট। তো একজন এসে চেক করতে চাইলো যে উনি চুপ কেন, এসে দেখে যে রুমে কেউ নাই। তো সবাই মিলে বাইরে খোঁজাখুঁজি শুরু করলো আর রাস্তার পাশে আসলো। এখন ওই লোকগুলো বললো যেহেতু আমরা খুঁজে পাচ্ছি না, এখন আমাদের রোগীটাকে তো খুঁজতে হবে। তো আমার ফ্রেন্ড যে ছিল ওর আবার রিলেটিভ ছিল ওই রোগীটা, জাস্ট জানতে পারলো পরে। তো আমরা ডিসিশন নিলাম যে ওনাদের সাথে আমরাও সারা রাত খুঁজবো, মানে রাত্রে ওনাদের সাথে আমরাও খুঁজবো। তো এভাবে খুঁজতে খুঁজতে আমরা আসলে বলতে গেলে সারা রাতে পার করে দিই, কিন্তু কিছুই পাইতেছিলাম না, কাউকে কোনো চিহ্ন পাইতেছিলাম না। বৃষ্টি ছিল। পরে যখন ফজরের নামাজের আজান দেয় লোকজন নামাজ পড়তে মসজিদে আসে, অনেকে নামাজ পড়া শেষ হয়, একটু যখন আলো ফুটতেছিল তখন একজন লোক আমাদের পাশের আরেকজন লোককে কল দিয়ে বললো যে আপনারা বটতলায় আসেন। তো বটতলাটা ছিল ওই আমি যেই বাগানটার কথা বললাম ওই বাগানের পাশে একটা বড় পুকুর দেখেছিল, ওই বটতলার কাছে যাই। পরে আমরা ওখানে যাওয়ার পরে দেখতেছি যে বট গাছের একটা ঢালের মধ্যে জাস্ট একটা লোককে ঢালের মধ্যে ঝুলিয়ে রাখছে, মানে ওই লোকটা ঝুলতেছিল। তো পরে লোকটাকে নামায় দাফন করে। পরে আমরা জানতে পারি যে আসলে লোকটা যখন আমরা জানতে পারি যে ওই দিনে হুজুর আসছে বিকালে, কেন কি হয়েছিল জিনের মাধ্যমে জানতে পারে যে ওই লোকটা যখন মাছ ধরতে গেছিল একটা সাপ, মানে উনি হাঁটতে গেলে সামনে সাপ আইসা পড়ে, উনি বামে যদি যায় বামে সাপটা যায় পড়ে, ডানে গেলে ডানে সাপটা যায় পড়ে। তো উনি সাপটাকে মাইরা ফেলে। তো আসলে সাপটা আসলে সাপ ছিল না, ছিল একটা জিন। সো দ্যাট বুঝতে পারতেছেন অন্য জিনগুলো এসে আর কি তার মৃত্যুর প্রতিশোধ বা এরকম কিছু একটা করে। এটা ছিল ঘটনা। অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের হাতে খুব সময় কম, বাবু হয়ে গেছে একটা ছোট্ট ঘটনা শুনবো, তবে তার আগে বেশ কিছু ফিডব্যাক এসছে এবং আমার সাথে নিশ্চয়ই মাসুম ভাই এবং বাবু ভাই আপনারা যারা আছেন সবাই একমত হবেন যেরকম ফিডব্যাক আমাদের জন্য খুব দরকার। স্বপন আমাদের লিখেছেন DMCH থেকে যে রাসেল ভাই আজকে সবগুলো ঘটনা খুব ভালো হয়েছে এবং খুব ভয় পেয়েছি, তবে সবচেয়ে ভয় লেগেছে 88 এর বন্যার পানির লাশের ঘটনাটি। শ্রাবণ ধানমন্ডি থেকে লিখেছেন বাবু ভাইয়ের হসপিটালের ঘটনাটি ভালো লেগেছে। আরিকা আমাদের বরিশাল থেকে লিখেছেন ভাইয়া অনেকদিন পর আপনার কাছে SMS করছি, আমার মৌমিতার স্টোরিটা অনেক ভালো লেগেছে। জুরাইন থেকে জনি এবং লাকি লিখেছেন আমি আমার ওয়াইফ
ভূত এফএম এর প্রতিটি এপিসোড শুনি, খুব এনজয় করি, বিকজ উই লাভ ভূত এফএম। নজরুল আমাদের লিখেছেন আমবাগান চট্টগ্রাম থেকে, ভাই বাবু ভাইয়ের প্রভার ঘটনাটা ভালো লেগেছে। প্রভার ঘটনার হসপিটালের ঘটনা মনে হয় একই। প্রভাই হসপিটালে জব করে। ওকে, তার মানে হচ্ছে এই ঘটনাটা বেশ সবার ভালো লেগেছে। তো আমাদের তো হাতে এখন সময় খুব কম, আমরা ছোট্ট একটা ঘটনা নিতে চাচ্ছি। শিওর। এই ঘটনাটা অ্যাকচুয়ালি মানে কিছু ঘটার ঘটনা। এটা হচ্ছে আপনার রায়ের বাজারে একটা বাসা, অনেক পুরানো যথারীতি। ওই বাসায় যা ঘটে, ওই বাসায় নিচতলায় যে ফ্যামিলিটা প্রথম আসে, তারা এসে যেটা দেখে, প্রথমে বাসা উঠে যেটা পায়, দোতলা বাসার নিচে যে একটা ছোট আন্ডারগ্রাউন্ড হাউসের মতো ছিল, ওই হাউসের নিচে ওরা অনেক মানুষের খুলি পায়, লাইক 20-25টা খুলি সাফ করে। তো ওই বাসায় ওরা ওঠার পর থেকে যেটা দেখতো, প্রায় আপনার ওই রান্নাঘর, বাসার মাঝখানে হচ্ছে একটা ছোট ওপেন স্পট ছিল, আকাশের আলো পড়তো আর কি। বাসাটা এমন ভাবেই করা আর কি, মানে উঠানটা অ্যাকচুয়ালি আলোকিত হয় দিনের বেলা। তো ওই উঠানের পাশে হচ্ছে কিচেন। তো রাত্রেবেলা প্রায় দেখতো ওরা ওইখানে মাছ কাটতেছে, একটা মহিলা বসে বসে। আরেকটা জিনিস দেখতো, যেটা অনেকেই বলে যে ওখানে নাকি অনেকে আপনার হেডলেস পার্সন দেখতো আর কি, যেটা নাকি কন্ধ কাটা বলে বাংলাদেশে। তো মানে এগুলো আমি শোনা আর কি ওদের কাছে। এবং ওই বাসার দ্বিতীয় তলাতে একজন থাকতো, তার মানে বলা যে কাহিনীটা আমাকে, তো সে নাকি রাতের বেলা প্রায় দেখতো তার যে করিডোরটা, ওখানে মানে কাঠের জানালা তো, উপরে কাঁচ দেওয়া আর কি, তো একজন হাঁটাহাঁটি করে করিডোরে এবং ছায়া পড়ে। এই ছায়া দেখতে দেখতে একদিন সে ওই দরজা খুলে তাকাইছে, তারপর সে ইউনিভার্সিটিতে পড়ে আর কি। তো তাকায় দেখে যে করিডোরে ওই মাথায় তার বাবা দাঁড়ানো, তার বাবা দাঁড়ায় তাকে হাত দিয়ে এরকম ডাকছে ইশারায়। তো ও একটা অবাক হয়েছে যে আমার বাবা এত রাতের বেলায় করিডোরে কি করতেছে, মানে বাবার রুমটা হচ্ছে আবার ওই করিডোরের শেষের দিকেই। তো কি মনে করে বাবার কাছে গেছে। তো যখন বাবার কাছে যায়, বাবা করে কি হাঁটা শুরু করছে, হেঁটে ডান দিকে যে আপনার বামে হচ্ছে আপনার ওইখানে রেস্টরুম, তো দেখে বাবা রেস্টরুমের দিকে উঠে গেল। তো ও দেখে চিন্তা, বাবা রেস্টরুমে চলে গেল, আমি পেছনে আসতেছি। তো হঠাৎ করে যে দেখে ওই রেস্টরুমের দরজার কাছে ওর বাবা বসে আছে হাঁটু গেড়ে, এবং হাত দুটাকে সামনে এনে মুখের দিকে তাকায় হাসতেছে, মানে মুখ টুক হাসি, এবং কেমন যেন একটা কিটকিট শব্দ করতে হাসে। কিন্তু খুব ভয় পায় সে দৌড় দিয়ে আসে, কারণ কখনই তার বাপ একজন ভাইকে মানুষ এই কাজ করার কথা না। সে দৌড় দিয়ে বাসায় চলে আসে, রুমে চলে আসে। তো পরদিন বাবাকে জিজ্ঞেস করে, সাহসও পায় না, মাকে জিজ্ঞেস করে, মাথা খারাপ, তোমার বাবা এই বাসায় এরকম। তো ওই বাসায় এই ধরনের ভয়ঙ্কর জিনিস প্রায় হতো। ছাদ ছিল, ওই ছাদে রাতের বেলা শব্দ পেত। তো পাওয়ার পরে ছাদে উঠে গেছে, উঠে যেয়ে দেখে ছাদ থেকে একজন দেখতেছে যে ছাদের কোণা দিয়ে বিশাল চুল, লম্বা চুল আপনার ছাদের এই কোণা দিয়ে উঠছে, মানে বাউন্ডারি দিয়ে, এবং মানে বিছায় আছে ছাদের মধ্যে। ওরা যখন ছাদে গেছে, আস্তে আস্তে সরসর করে চুলগুলো নিচের দিকে নেমে চলে গেছে। তো আর আপনার আলো দেখা যেত ছাদের উপরে, অনেকেই দেখতো যে আলোর কুণ্ডুলি ছাদের মধ্যেই পড়তো। তো ওই বাসাটা পরবর্তীতে এইসব যন্ত্রণার জন্য ওরা বন্ধ দেয়, বাসাটা হুজুর দিয়ে বন্ধ দেয়। তো বন্ধ দেওয়ার পরও যখনই আবার 2-4 বছর পর রং করে বা কিছু করে, আস্তে ধীরে জিনিসটা আপনার আবার সেই ছোটখাটো যন্ত্রণা, হাঁটার আওয়াজ, করিডোর শুরু হয়ে যায়, এগুলো শুরু হয়। তবে এখন নাকি ওই বাসাগুলা মানে আসলে এই বন্ধর উপরেই আছে, কারণ ওগুলো সরকারি বাসা, ওগুলো আপনার ডেভেলপারকে দেওয়া যায় না। সো থিংস জাস্ট কিপ গোয়িং অন লাইক দ্যাট। ওকে, অনেক ধন্যবাদ। আমি দেখতে পাচ্ছি দীপু আমাদের বাড়িধারা ডিওএইচএস থেকে লিখেছেন, আমি এবং আমার ওয়াইফ অন্তু শুনছি, খুব ভয় লাগছে, প্লিজ এসএমএসটা পড়ে ফেলবেন। আমাদের র্যাবিট 14 লিখেছেন, ব্যাকগ্রাউন্ড মিউজিক অসাম, ভীষণ ভয় লাগছে। মঈন চট্টগ্রাম থেকে আমাদের এসএমএস করেছেন, লিখেছেন, রাসেল ভাই কষ্ট করে আপনাদের ভূত এফএম শোনান বলে আপনাদেরকে ধন্যবাদ। বাবা, কেউ একজন আমাদের কথা চিন্তা করেছেন আর কি। শাহেদ মোহাম্মদপুর থেকে এসএমএস করেছেন, শিশির আমাদের আচ্ছা মৌ আমাদের এসএমএস করেছেন দিনাজপুর থেকে। আচ্ছা, দিনাজপুরের রাজবাড়ি ঘটনা তারা ভালো লেগেছে, এটা